নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুভ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ আমাদের সাথে যে দুজন, এক কথায় আমার কাছে এরা সেলিব্রিটি। সত্যি কথা বলতে যার নাম বলছি পাপ্পু, তার পরিচয় দেওয়ার অন্ততপক্ষে যোগ্যতা আমার নেই। কারণ আমি যবে থেকে ওকে জানি তবে থেকে ওর সম্বন্ধে আমার একটা মনের ভিতরে একটা দারুণ একটা রেসপেক্ট ছিল, ছিল না, আছে এবং সারা জীবন থাকবে। কারণ ওর কাজ, ওর কাজের জগৎ, ওর সোজাসুজি কথা বলা, পেছন দিয়ে বা পেছনে কথা না বলা, অনেক ভালো ভালো ওর গুণ আছে, যে গুণগুলোই আজকে আমরা শুনবো ওর মুখ থেকে। সেটা হলো পাপ্পু। আর সাথে সোনালি, সেকেন্ড টাইম কফি উইথ জেডিতে 2022-এর 22/12/2022 জলসা ঘরে ওর লাইভ হয়েছিল। আজ ঠিক কতদিন পর? আজকে প্রায় 3 বছর পর, তাই তো? জানি না সোনালি আজকে কি বলবে সেই লাইভ নিয়ে, বাট হ্যাঁ, 3 বছর আগে সোনালি আর আজকে সোনালির মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা সোনালি আজকে আমাদেরকে বুঝিয়ে দেবে। সোনালি সোনালি আমার কাছে একটা বিশেষ মানুষ, যে মানুষটাকে আমি অনেকের মধ্যখান থেকেও খুঁজে নিয়েছি বা খুঁজে নিই ওর কাজের জন্য। খানিকক্ষণ আগেই বলছিলাম একটা কাজ পাগল, খুব কাজ করতে ভালোবাসে। বাকিটা ওর মুখ থেকে শুনবো। সোনালি, ফার্স্ট তুই তোর ইন্ট্রোডাকশন দে। নমস্কার, আমাকে তো তোমরা সবাই চেনো। আমি অ্যাকচুয়ালি আমার বেস হচ্ছে আমি একজন মডেল। তো সেটা আমি শুরু করেছিলাম 2022 সাল থেকে, এবং 2022 সালেই আমি প্রথম জলসাঘরে আসি রেডিদার এখানে। কতদিন পর? আজকে প্রায় তখন আমার মানে পরিচয় অনেকেই জানতো না, এবং আমি তখন আমার বেসিক্যালি সবাই জানতো আমি একজন বোল্ড মডেল হিসেবে। তারপরে আমি কিছুদিনের জন্য গ্যাপ নিয়েছিলাম। না না, বোল্ড মডেল হিসাবে তখন যদি কেউ জেনে থাকে, এখনো কিন্তু সোনালি যথেষ্ট বোল্ড, যথেষ্ট বোল্ড। মানে এটা ভালো লাগা আমার ক্ষেত্রে একটা, আমাদের ইন্ডাস্ট্রিতে বোল্ড সাবজেক্টটা কি? এটা আমাদের একটা ক্যারেক্টার। ক্যারেক্টার আমরা ক্যামেরার সামনে ভাই যেমন দাঁড়াবো। আমি তো পাপ্পুর ছবি দেখে অবাক হয়ে গেছি, যে ছবিটা দিয়ে আমরা পোস্টার তৈরি করেছি, আমি তো ছবি দেখে অবাক হয়ে গেছি। বোল্টটা আলাদা কিছু না, বোল্টটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার একটা ভার্সন। চলো। তো বোল্ডনেস আমার কাছে ওটাই যে ক্যারেক্টার বা কথাবার্তা বা অ্যাট্রিবিউট, কোয়ালিটি, এটাই হলো বোল্ডনেস আমার কাছে। কিন্তু যদিও আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বোল্ডনেসের যেটা ডেফিনেশন থাকে সেটা হলো একটা অ্যাক্টিভিটি দিয়ে থাকে। তো আমি এটা বলবো যে এখন আমি অর্গানাইজ করছি, কিছু 1 বছর হয়েছে আমি অর্গানাইজ করছি। তোমরা সকলে জানো আমি শুট করি, এখনো আমি ইভেন্ট সেভাবে অর্গানাইজ করা শুরু করিনি। তবে আশা রাখছি আপকামিং প্রচুর প্রজেক্ট আছে, যেগুলো জেডিদার আশীর্বাদে, সকলে তোমাদের আশীর্বাদে খুব বড় প্রজেক্ট কিছু নামতে চলেছে, এবং তোমরা সাথে দেখো, অবশ্যই এটা চাইবো। একদম সাথে থাকবে। আমরা পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি তোর মতন যোগ্য মানুষকে, যোগ্য মানুষের পাশে থাকার সব সময় চেষ্টা করব। শুধু চেষ্টা করব না, থাকবো এবং মাথাও গলাবো। এবং যারা, তোর কিছু ধারণা আছে যে সবাই তোকে পছন্দ করে না, না, এটা না, সবাই তোকে পছন্দ করে, কিন্তু তোর পছন্দের লেভেলটা এরকম, মানে যারা তোকে পছন্দ করে তাদের একটা দুর্বলতা আছে বা একটা ভয় আছে, যে তুই তাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছিস বা তুই তাদেরকে থেকে এগিয়ে যাচ্ছিস। এটা আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে, এটা আমাদের কাছে একটা ভয়, যে ভাই আমার আগে এগিয়ে যাচ্ছে। বাট ইয়েস, ইউ আর এ রক স্টার। সেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি 2022-এ যখন তোকে ইন্ট্রোডিউস করেছি তখনও দেখেছে, আজও দেখছে, এবং ভবিষ্যতেও থাকবি তুই। পাপ্পু, তোমার সম্বন্ধে জানতে চাইছি। শুরু থেকে বলতে গেলে যে কথাটা বলতে হবে যে হোয়াট আ ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন দাদা, অ্যাবসলিউটলি স্টানিং একটা ইন্ট্রোডাকশন দিয়েছে আমার সম্বন্ধে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো সুইট, সো কাইন্ড। থ্যাংক ইউ ফর মেকিং me the part of this wonderful event that is Coffee with JD. It's an absolute pleasure আমার কাছে to be here, to be in front of you, a very positive human being which gives a very positive vibes. আর এই ভাইবটা খুব ইম্পর্টেন্ট, মানে এখন চারিপাশে এত নেগেটিভিটি আছে, তো সেরকম সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পজিটিভ ভাইব
মানুষ যার কাছ থেকে পাই সেরকম মানুষ খুব প্রয়োজন। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু অল দ্য পিপল অফ আইটা ক্লাব, যারা আইটা ক্লাবের মেম্বার। লেট মি টেল ইউ ওয়ান থিং, আইটা ক্লাবের মেম্বার হওয়াটাও একটা খুব বড় অনারের বিষয়, বিকজ দিস ইজ দ্য প্লেস ওয়্যার ইউ গেট টু listen and you get to see some very creative কাজ। So good wishes to all the member of আইটা ক্লাব। আর আমার সম্বন্ধে কিছু বলার চেয়ে আমি যেটা মনে করবো যে আমার কাজই আমার একদম একদম আমার রিফ্লেকশন হচ্ছে আমার কাজ, আমার চরিত্রের রিফ্লেকশন আমার কাজের মাধ্যমে, আমার চরিত্রের রিফ্লেকশন আমার যে প্রিন্সিপাল, যে আদর্শটা আমি ফলো করি সেটার মাধ্যমে। আর একটাই কথাই প্রথমেই বলবো যে আমি বিলিভ করি যে লাইফ হচ্ছে একটা সেলিব্রেশন, ইয়েস একটা ফেস্টিভ্যাল, দুর্গাপুজোর মতো একটা ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল এবং আমি লাইফটাকে সেলিব্রেট করি, এভরি মোমেন্ট অফ মাই লাইফ আই সেলিব্রেট ইট। আর তুমি যদি সত্যি দ্বারা জিজ্ঞেস করো ইজ দ্য বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ, আমি বলবো এই মোমেন্টটা, যেই মোমেন্টটায় আমি তোমার সাথে কথা বলছি, সোনালি পাশে বসে আছে, এই মোমেন্টটা আমার বেস্ট মোমেন্ট। তো এই মোমেন্টটাকে আমি এনজয় করছি, এই মোমেন্টটাকে আমি সেলিব্রেট করছি, বিকজ অতীতে কি হয়ে গেছে পাল্টাতে পারবো না, ভবিষ্যতে কি হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তটা আমার কন্ট্রোলে। একদম তাই একদম এই মুহূর্তটাকে আমি সেলিব্রেট করছি, and this is the best moment of my life. So once again, thank you, Dada, for having me in this wonderful platform. Thank you to be the part of this event with Sonali. She's a lovely lady and a very hardworking lady. So this is what I am. আমাকে চিনবেন আমার কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে। সোনালি, আজকে তোর জন্য আর বাপুর জন্য প্রচুর প্রশ্ন তৈরি করেছি, আমি অনেক খেটেছি এটার I'm জন্য। loving the প্রশ্ন। সোনালি মজুমদার আসলে কে? যত কম কথায় উত্তর দিতে পারবি। একজন ডেডিকেটেড হার্ডওয়ার্কিং ইমোশনাল ফুল। মাইক্রোফোনটা খালি একটু সামনে দিও খালি, ব্যাস। আবার বলবো? না না না, ঠিক আছে, শুনতে পেয়েছো সবাই। এক কথায় উত্তর দিয়েছি এটা, তাই তো? ভাই, এই যে ফুলটা, এই ফুলটা কেন? এই ফ্যাশন ইন্ডাস্ট্রি এটা একটা সমুদ্রের মতো আমি মনে করি। যে কোনো ইন্ডাস্ট্রি একটা সমুদ্র। তো এখানে অনেক সময় আমরা তাদেরকে ট্রাস্ট করে ফেলি যাদেরকে হয়তো করা উচিত না, বা তাদেরকে ট্রাস্ট করি না যাদেরকে করা উচিত। সো ফর দ্যাট রিজন আমি এটা বললাম, ডেসক্রিপশন দিলাম যে ইমোশনাল ফুল। ইমোশনাল ফুল হতে গিয়ে তুই সব থেকে বড় সেখান থেকে কি পেয়েছিস? মেবি ইমোশনাল ফুল হয়েছিস মানে তুই কিছু হারিয়েছিস, তোর কথা অনুযায়ী পেয়েছিস কি সেখান থেকে? পাল, পেয়েছি কিছু ভালো মানুষ, কিছু ভালো সাপোর্টিং নেচারের মানুষ যারা সবসময় সাথে থাকে, কিছুতে কোনোভাবেই হাত ছেড়ে যাওয়ার কথা বলে না। আর কিছু মানুষ যেরকম নদীর স্রোত যেরকম আসে যায়, বড় বড় স্রোত আসে, ঢেউ আবার চলে যায়, ওই রকমই তারাও আবার আসে যায়। তো ইটস আ পার্ট অফ লাইফ, ইটস আ পার্ট অফ লাইফ। আই নো দ্যাট ইটস আ পার্ট অফ লাইফ। তবে আমি মনে করব যে হয়তো মেবি আনফর্চুনেটলি আমার হারাবার সংখ্যা একটু বেশি। হারানোর সংখ্যা একটু বেশি। বেশি। যে হারায় সে সব থেকে বড় জিনিস কি পায়? অভিজ্ঞতা। যা তুই বই থেকে পাইবি না, জ্ঞান দিলে নিতে পারবি না, কিন্তু তোর জীবনে যেটা হয়ে যাবে সেখান থেকে তুই কোটি টাকার সম্পত্তি আবিষ্কার করতে পারবি, কোটি টাকার সম্পত্তি পাবি। দ্যাট ইজ অভিজ্ঞতা। এক্স্যাক্টলি। এটা নিয়ে খুশি থাক, কারণ এটা তোকে ভগবান দিয়েছে। আর যে অভিজ্ঞতাটা তুই পাচ্ছিস সেই ভুলগুলো কি আর কখনো তুই করবি? না। এটাই হচ্ছে সেই প্লাস পয়েন্টটা। বোঝাতে পারলাম? পাপ্পু, এই তথাস্তু পাপ্পু, আমি যেদিনকেই নামটা কোনো একটা শোতে গিয়ে শুনেছিলাম। এই ব্যাপারটা একটু আমি তোমার থেকে জানবো, যে এই নামের যে ক্যালকুলেশনটা, এটা যদি একটু বলো। অ্যাকচুয়ালি তথাস্তু নামটা আমার সোশ্যাল নাম, মানে এই নামে আমার শিল্পী সত্তাটা লোকেরা চিনেছে এই নামের মাধ্যমে। ওকে, এটা আমার অফিসিয়াল নয়, মানে আমার শিল্পী সত্তা, সেটা আমার ফটোগ্রাফি হোক, আমার গান বাজনা হোক, এই জগৎটা আমাকে এই নামে চেনে। আর নামটা কেন আমার খুব পছন্দের এবং নামটাকে কেন আমি গুরুত্ব দিয়েছি, বিকজ আমি মনে করেছি যে আজকে এই পৃথিবীতে এসছি আমাকে যে উপরওয়ালা পাঠিয়েছে টু ডু সাম ওয়ার্ক, কিছু কাজ করার জন্য এবং লোকের জন্য করার জন্য। ইয়েস, তাই
লোক ইয়েস, যখন দ্যাট ইজ দ্য পয়েন্ট। লোক যখন কারোর আমার জন্য কাছে- কিছু করা। লোক যখন আমার কাছে কিছু পজিটিভ কিছু চায়, তো আমি তাকে বলি তথাস্তু, আমি দেবো তোমাকে। So this is what the positiveness I get from my name, and I want to spread that positiveness actually, because I believe is life itself is positive. এর চেয়ে বড় পজিটিভ জিনিস কিছু হয় না। তো এই পজিটিভ লাইফটাকে আমি সবার মধ্যে দিয়ে তাকে বলি তথাস্তু, আমি দেবো তোমাকে। This is what I am. দেখো তো মাইক্রোফোনটা কি বন্ধ হয়ে গেছে? I want to spread that positive. আওয়াজ নেই, কম আসছে? হুম, I believe is life itself is positive. এর চেয়ে বড় পজিটিভ ঠিকই তো আছে না? আমার তো ঠিক, তো এই পজিটিভ লাইফ হুম। ঠিক আছে। অমিতাভ পাল লিখেছে, হাই ডেয়ার সোনালি। অমিতাভ পাল বলছে সাউন্ডটা একটু কম। আসলে সোনালি আজকে খুব শাই মোডে আছে, তাই একটু অডিওটা কম লাগছে। I'm shouting at the top of my voice. ইয়েস। আর্য প্রতিম দে লিখেছে, স্যার প্রণাম নেবেন, খুব ভালো থাকিস বাবা। অমিতাভ পাল লিখেছে, সোনালি মাইকটা সামনে ধরো, ভয়েস ক্লিয়ার আসছে না তোমার। তোকে নিয়ে কত চিন্তা করে ভাব, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার বস, এটা অনেক বড় ব্যাপার। টিনা লিখেছে, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং টিনা। টিনা হচ্ছে একটা বাচ্চা অর্গানাইজার, খুব বাচ্চা, টিনা পাত্র। দুটো কাজ করে ফেলেছে অলরেডি। সোনালি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার আগে লাইফ কেমন ছিল? খুব কমিক উত্তর দিতে হবে। খুবই সিম্পল, আর্টিফিশিয়াল তো একদম নয়। আর অনেক সরল কথা সরলভাবে ব্যক্ত করা যেত, যেটা আসার পর করা যায় না। তো এখানে অনেক কিছু মেকআপ দিতে হয়, সত্যি করে মেকআপ দিতে হয়, যেটা একটা সময় ছিল না। জীবনে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার আগে তোকে কোনো প্রফেশনে কোনো কিছুতে কোনো মেকআপ দিতে হয়নি তার মানে? না, দিতে হয়েছে, বাট এখানে তার পরিমাণ অনেকটাই বেশি। একটা দিন, সারা দিন শুধু পজিটিভ চিন্তা করতে পারবি না, কথাটাকে ওড়াতে পারবি? চেষ্টা করে দেখ। Lovely advice. Very nice advice. শুধু না উড়িয়ে দে মাথা থেকে। আমি পারবো না, এটা উড়িয়ে দে, নাটা উড়িয়ে দে, আমি পারবো। দেখে নে। ফটোগ্রাফার পাপ্পুকে, পাপ্পু ফটোগ্রাফার, মডেল, অ্যাঙ্কার, অর্গানাইজার, আমি চারটে হিসাবে তোমাকে চিনি। কোনটা বেশি এনজয় করো আর আসল পরিচয় কোনটা? সবটাই আমি। আর সাথে তো আজকে আর একটা জিনিস শুনে নিলাম, যে ও ভালো গানও গায়। শুধু গান গায় না, মানে আমি দূর থেকে যখন শুনছিলাম, আমি যখন ওয়াশরুম গেছিলাম সেখান থেকে যখন শুনছিলাম, তা আমি তো মেলাতে পারছিলাম না ব্যাপারটা। সবটাই আমি দাদা, এটা মুখের সামনে নাও। সবটাই আমি। প্রথম যেটা আমি, সেটা হচ্ছে আমি একজন টিচার। আমি একটা গভর্নমেন্ট স্কুলে পড়াই, বাহ, আর বাহ। আমার স্কুলের নাম বগুলা হাই স্কুল, আ ভেরি ওল্ড স্কুল। Old school। প্রচন্ড ইতিহাস আছে ওই স্কুলের, মোর দ্যান 100 ইয়ার্স হয়ে গেছে। তো আমার যে প্রথম আইডেন্টিটি হচ্ছে আমি একজন টিচার, এবং শুধু ছাত্রদের জন্য না, আমি শুধু টিচার নই, আমি একজন স্টুডেন্টও। বিকজ আমি মানি যে যে প্রদীপ নিজে জ্বলে না, অন্য প্রদীপকে জ্বালাতে পারে। বাহ বাহ, সো ফ্রম ভেরি গুড, অফ ভিউ, দিস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ, এটা আমি আজ নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি সারা জীবন শিখছি, আর যেটা শিখছি সেটা সবাইকে দিচ্ছি, বিকজ ডিসিমিনেশন অফ নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা। দ্বিতীয়ত, আমি সিঙ্গার, ছোট্টবেলা থেকে গান শিখেছি, আজও শিখছি, এবং চেষ্টা করব গানের মাধ্যমে লোককে আনন্দ দেওয়া। তারপর আমি একজন ফটোগ্রাফার ফ্রম এসআরএফটি, সেখানেও ফটোগ্রাফিটা শিখেছি, শিখে কাজ করছি অ্যাজ এ ফটোগ্রাফার। শুধু হাতে ক্যামেরা আছে বলে নয়, শুধু শাটার টিপতে পারি বলে আমি ফটোগ্রাফার নই। আই এম আ লার্নেড ফটোগ্রাফার, অ্যান্ড ভেরি গুড, সেটা গান যেটা এই বাজারে একটু কম। খুব কম, টু বি ভেরি অনেস্ট। অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ ফটোগ্রাফার, দুটোই আমি ক্রাফটটাকে শিখে তারপরে কাজ করছি। সেই জন্য আই এম কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই ওয়ার্ক। কারণ কনফিডেন্ট, আরেকটা বড় কারণ, বিকজ আমি আজ অব্দি জীবনে একটাও কাজ এমন করিনি যেটা আমি ভালো না বাসি। আমি ভালোবেসেছি, তাই কাজটা করেছি। আমি যদি কলেজ বাং করে সিনেমাও দেখতে যাই, সেটাও লোককে বলে যাই, এবং আমি ভালোবেসেছি সিনেমা দেখতে যাবো, তাই গেছি। সো আমি জেনে বুঝে আজ অব্দি কাউকে ছোট করিনি, কারো খারাপ চাইনি, এবং কারোর
অন্যায়কে সাপোর্ট করিনি। সো আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট এভার আই ডু। সো দিস মেক্স মি স্ট্রং অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ মাই হেড আপ। জাস, যেটা সব থেকে বেশি জরুরি, একদম দাদা। সব থেকে বেশি জরুরি। আহ, সোনালি, প্রথম এক কাপ চা জেডিদার সাথে শোতে আসার এক্সপিরিয়েন্স কেমন ছিল? দেখি তোর মনে আছে কিনা। হ্যাঁ, দুর্দান্ত। ওটা জলসাঘরে ছিল। আর তখন আমি আহ, আহ, এসেছিলাম কিছু আম, অভিজ্ঞতা শেয়ার করতে ওই সময়। তো তখন নেগেটিভ অভিজ্ঞতা শেয়ার করতে নেগেটিভ এসেছিলিস? অভিজ্ঞতা শেয়ার করতে, এবং খুবই মানে ভয়ে ছিলাম। প্রথম আমি ক্যামেরা ফেস করছি লাইভে, এবং আমার তখন অনেক কিছুই মানে জানা ছিল না, যেগুলো তুমি বলে দিয়েছিলে আমাকে ধরে ধরে। ওই সেই রুমটাও আমার মনে আছে, ঋতুপর্ণা ছিল ওখানে। তো আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু হ্যাঁ, অনেক মন হালকা হয়ে গেছিল, এটা আমি বলবো। যে সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করার পরে আমার মন অনেক হালকা হয়ে গেছিল, এবং অনেক আমার নিজেকে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি আমার বাবা আমার দাদার সামনে এই কথাগুলো বলছি, যে কথাগুলো হয়তো আমি বাড়িতে কাউকে বলতে পারবো না, সেটা আমার প্রফেশন ওয়াইজে আমি আমার বাবার কাছে এই কথাগুলো বলছি। আর যেহেতু আমি ফিল করি সব সময় যে তুমি যবে থেকে তোমাকে দেখেছি, আমি যবে থেকে আমি তোমাকে চিনি, তো আমি আমার মনে করি আমি সত্যি আমি মানে বাবার স্থান আমি তোমাকে দিই। আর আমি মনে করি যে একটু রিলিফ পাই যখন তোমার সাথে কথা বলি, ভীষণ রিলিফ পাই আমি। ইটস ট্রু, ইটস ট্রু। আচ্ছা, এটা কাগজের বাইরের প্রশ্ন। সেটা হলো, সেই 4 বছর আগের জেডি আর আজকের জেডির মধ্যে আহ, মানে মানে কি আছে, মানে ডিফারেন্স কি আছে? আমার কাছে তুমি আগেও আমার দাদা ছিলে, এখনো আছো, আগেও আমার বাবা ছিলে, এখনো আছো। হ্যাঁ, তোমার যদি তোমার ক্ষেত্রে বলো, তো মানুষের তো যত দিন যায় আরো বেশি নিজেকে রেকটিফাই করে, মডিউলেশন এটা খুবই জরুরি জীবনে। না হলে তুমি তো আগে এগোতেই পারবে না, কেউ কেউ পারবে না আগে এগোতে। তো আমার মনে হয় মডিউলেশন ইজ ভেরি ভেরি নেসেসারি, মডিফিকেশন ইজ নেসেসারি। আর ভুল যত মানুষে করে তত শিখে, সেইটাকে রেকটিফাই করা খুব জরুরি। আর আমার মনে হয় জীবনের একটা জায়গা গিয়ে ইউ নিড টু সে সামহাউ নো, ইউ নিড টু সে সামহাউ নো। সেটা কখনো কখনো তোমার পজিটিভিটিটাকে আরো বাড়িয়ে দেয় কোনো কোনো সময়। যেখানে লোকেরা তোমাকে একটু বেশি মনে হয় যে টেকেন ফর গ্রান্টেড করে ফেলে, দেন ইউ নিড টু সে নো সামহাউ, আমি মনে করি। হুম, নিজেকে রেকটিফাই করাটা তো সব থেকে বড় জিনিস। তা আমি এইটা হয়তো তোকে জিজ্ঞেস করলাম যেহেতু তুই আমাকে 4 বছর আগে দেখেছিস। তো আমি সবাইকে জিজ্ঞেস করি যে, যারা আমাকে 10-12 বছর আগে থেকে দেখছে, আমি তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কি আমার মধ্যে এমন কিছু আগে যেটা পেয়েছো এখন সেটা পাচ্ছ না, এরকম কিছু আছে? যাই হোক, সবার থেকে নেগেটিভ তো খুব একটা পাই না। কারণ আমি জানি না, আমার মনে পড়ে না যে আমি কখনো কাউকে আগেও এখনো কাউকে উঁচু গলায় কথা বলা, হ্যাঁ তোকে বলি, তোর উপরে খুব চেঁচাই। That's a boon for me. That's a boon. That's a blessing for me. That's তো a blessing for me. আমি কাউকে যখন খুব কেয়ার করি তখন তারপরে হেভি চিল্লাই, কেন তুই এটা করবি না, কেন তুই এটা পারবি না, উড়ে যা, কোনো কিছু ভাববি না, শুধু ওইটাকেই ভাব, তাই তো? আহ আপু, ক্যামেরার পেছনে বেশি থাকতে ভালো লাগে না সামনে? কারণ আমি তোমার একটা মডেল লুকসও দেখে নিয়েছি বস। হ্যাঁ, কোনো একটা সময় মডেলিং করেছিলাম হালকা ফালকা। অ্যাকচুয়ালি কি বলতো, যেটা প্রথমেই বলছিলাম যে আমি দুটো এনজয় করি। মানে আমি যেটা এনজয় করি না সেটা করি না, যেটা এনজয় করি সেটা করি। হ্যাঁ, ক্যামেরার সামনে আমাকে অনেক বেশি প্রেজেন্টেবল হতে হয়। আই হ্যাভ টু প্রেজেন্ট মাই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইন আ নাইস ওয়ে। আর ক্যামেরার পেছনে যখন থাকি তখন হয়তো ফিজিক্যালি অতটা সুন্দর হয়ে থাকতে হয় না, কিন্তু মাথাটা দুটো জায়গাতেই নাড়াতে হয়। দুটো জায়গাতেই ওই ক্রিয়েটিভ যে পোকাটা, সেই পোকাটাকে জাগাতে হয় আর কি। সো আই হ্যাভ টু বি ক্রিয়েটিভ ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যাজ ওয়েল এজ বিহাইন্ড দ্য ক্যামেরা। এটাই শুধু পার্থক্য। এছাড়া ইটস অল লাইক ফান, সবটাই খুব এনজয় করি আর কি। সামনে পেছনে ক্যামেরা থাকাটা এনজয় করি আমি আর কি। একটা এরম মোমেন্টস বলতে পারবে যে মোমেন্টসটায় তুমি মানে ক্যামেরার পেছনে বা সামনে দুটোই বলতে পারো, খুব মানে স্পেশাল এনজয় করেছিলে? অনেক মুহূর্ত আছে দাদা, মানে ক্যামেরার পেছনে যখনই থেকে কোনো ক্রিয়েটিভ ফটোশুট করেছি, যে একটা গল্প, মানে আমি সবসময় একটা জিনিস মানে যে
ভালো ফটো সেটাই যে ফটো একটা গল্প গল্প আছে। তো যখন ওই গল্পটা খুব ইন্টারেস্টিং হয়, যখন গল্পটা খুব ক্রিয়েটিভ হয়, তখন খুব এনজয় করি সব সময় আর কি। আহ, আমার মনে আছে খুব অনেকদিন আগে একটা ফটোশুট করেছিলাম লাঞ্ছিত দুর্গা বলে। আচ্ছা। মানে যেই গল্পে যে ফটো স্টোরিটাই গল্প ছিল যে যে মাটি নিয়ে আমরা যেখানকার মাটি নিয়ে মা দুর্গাকে আমরা বাহ, বাহ। গড়ছি, সেই জায়গার যারা বসবাস করে তারা কত লাঞ্ছিত। I'm talking about all those women who are coming from the brothel actually. তো ওইটা নিয়ে একটা প্রথম দিকে কাজ করেছিলাম, খুব ইন্টারেস্টিং লেগেছিল। এরকম প্রচুর, মানে বহু বছর ধরে কাজ করছি দাদাস, অনেকগুলো দশক হয়ে গেল। তো যখনই ভালো কাজ হয়েছে দাদা, তখনই আমি ওটা এনজয় করেছি। অনেক সময় হয়েছে যে কাজটা ভালো নয়, কিন্তু যেহেতু আমাকে অ্যাসাইন করেছে ওই কাজটার জন্য, আমাকে করতে হয়েছে, চেষ্টা করেছি আমি আমার 100% দেওয়া, সেটা আমি দিয়েছি সব সময়। সেটা 2 টাকার কাজ হোক কি 2 লাখ টাকার কাজ, হয়তো কিন্তু এনজয়টা হয়তো ততটা করিনি। তো এটা ঘটেছে। সো ইন বোথ দ্য কেসেস এরকম ঘটনা বহুবার আছে আর কি। শিল্পীদের একে সন্তুষ্ট নেই আমরা, আমাদের কাছে প্রচুর স্টোরি থাকে। একদম 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 শুধু কোনো শিল্পীকে নিয়ে যদি কোনো আড্ডায় বসা যায় তাহলে সেসব জানা যায়, তাই তো? একদম একদম। সোনালী, 2022 থেকে এখনো পর্যন্ত জার্নিটা কতটা চেঞ্জ করেছে তোকে? অনেকটা চেঞ্জ করেছে। 2022 সালের একটা কথা বলবো যে টেম্পারামেন্ট ওয়াইজ আই ওয়াজ ভেরি রুড, ভেরি, মানে আমি বলবো যে ভীষণই আমার সহ্য শক্তি কম ছিল। এখন যে খুব বেশি আছে তা বলবো না, বাট চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। এখন একটা জিনিস আমি বুঝে গেছি যে কার সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কিভাবে হয়। আর এটা আমি জানি যে সবাইকে সব কথা যেরকম বলা যায় না, সবার কাছ থেকে আবার সবকিছু লুকোনোও যায় না। তো সেই জিনিসটা যে মানে ডিফারেন্সিয়েট সেই করবার ক্ষমতাটা এসেছে। আর হ্যাঁ, সহ্য শক্তি বাড়িয়েছে, কারণ অনেক, একটা কথা বলবো যে আঘাত পেয়েছি প্রচুর। আঘাত আমাকে সমৃদ্ধ করেছে, এটা আমি বলবো। আঘাত পেয়েছি প্রচুর। যখন শুরু করেছিলাম এতটা শিখবো ভাবিনি, শিখেছি অনেক। যতটা করেছি তার থেকে বেশি শিখেছি আমার মনে হয়। শিখেছি প্রচুর আমি, অনেক চেঞ্জ হয়েছে। তার মানে সোনালী, তোকে একটা ছোট্ট জ্ঞান দিলাম, সেটা হলো তোর লেখার অভ্যেস আছে, মানে ডায়েরি ফাইরি আছে, একটা ডায়েরি মেনটেন কর। তুই প্রতিদিন রাত্রিবেলা বাড়ি ফিরে 2 মিনিট টাইম দে। আজ তুই ভালো কি করেছিস, খারাপ কি করেছিস লিখতে হবে না, আজ তুই সারাদিনে ভালো কি করেছিস, জাস্ট এটা লেখ। 2 মিনিট সময় নষ্ট কর, মাত্র 2 মিনিট। ভেরি নাইস, দারুণ দারুণ। দেখ তুই, অ্যাবসলিউটলি না, স্টানিং অ্যাডভাইস। কারণ আমি যদি কাউকে নিয়ে প্রশংসা করি, তার মধ্যে প্রশংসা করার কিছু থাকতে হবে। আমি প্রশংসা সবাইকে নিয়ে করি, কারণ আমার প্রশংসা করাটাই আমার কাজ, কারণ আমি কারোর খারাপ কিছু দেখতেই পাই না। একদম। আমাকে যদি কেউ বোঝায় যে ভাই ও ক্যারেক্টার খারাপ, ভাই ও মুখে ধরে মারে, ভাই ও ভালো ছবি তোলে, ভাই ও ভালো ছবি তোলে, দারুণ এডিট করে, দারুণ এডিট করে, মানে $1,000,000 মানে স্টেটমেন্ট। কারণ আমার একটাই কথা, আমি যে কাজটা করতে এসেছি আমি সেই কাজটা দিয়েই মানুষকে বিচার করি। যে কারণে আমি তোর ফ্যান, যে কারণে আমি তোর ফ্যান। তোর সাথে হয়তো আমার 6 মাস 8 মাস 1 বছর কথাও নেই হয়তো, বাট আমি তোর প্রত্যেকটা ছবি যখনই আমার কাছে আসে আমি কিন্তু তার নিচে লাভ সাইন দিই, খেয়াল করে দেখবি, আমি কিন্তু লাভ সাইন দিই। কারণ তোর এই কাজ করার যে প্রবণতাটা, ওটা না আমাকে খুব মনে হয়, ভাই একটা মানুষ একটা ভালো চাকরি ছেড়ে দিয়ে এসে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সময় দিচ্ছে, আর যে ইন্ডাস্ট্রিটা গড়ার জন্য আমি দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, সেই ইন্ডাস্ট্রিতে খানিকক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম না, তোরা কাজ করবি ভাই ফুটে যাবি খবর, দিস ইজ লাভলি। তোরা কাজ করবি ফুটে যাবি খবর। কারণ আমি তো এটাই আমার স্বপ্ন, আমার তো এটাই স্বপ্ন যে সবাই কাজ করবে, সবাই কাজ করবে, দিনের শেষে ভাই ছবি দেখতে পাবো। কারণ আমি ছবি তুলতে পারি না এখন, আমি 2018 সালের পর থেকে আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েছি। আমার বাড়িতে এতগুলো ক্যামেরা রয়েছে। আমি সেই দিন ভেবেছিলাম যে আমি যদি একটা ইভেন্টে গিয়ে নিজে ছবি তুলি, তাহলে আমি অর্গানাইজার হয়ে বাকিদের তো ছবি তুলতে দিচ্ছি না। ভালো ফ্রেম হলে কি করছি, নিজে ছবি তুলছি, কাউকে ছবি তুলতে দিচ্ছি না, ফ্রেম ঘেটে দিচ্ছি। একদম একদম।
কোনো একদিন কোনো একটা ভালো ছবি তোলার পর আমার মনে হলো যে না, আমি ছবি তোলা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ফটোগ্রাফারদেরকে সারা জীবন যা করব, সারা জীবন ফটোগ্রাফারদেরকে আমি সেখানে এন্ট্রি করব। তুই সুযোগটা করে দিচ্ছি। স্টিল সেটাই আমার কাজ। লাভলি লাভলি। কারণ এই ফটোগ্রাফি আমাকে জীবনে প্রথম রোজগার দিয়েছে। এই ফটোগ্রাফি থেকেই আজকে আমার এই সাম্রাজ্য ভগবানের আশীর্বাদে, আমার মিসেসের সাথে আমার আলাপ, क्या बात क्या बात। সবকিছু ফটোগ্রাফি থেকে। তো সেটা যদি আমি ছাড়ি, স্ট্যান্ড বাই রাখি, স্ট্যান্ড বাই মানে আমি ছাড়ি, বাট সেই শখটা পূরণ করে দিই আমার ফোন থেকে। ক্যামেরা হাত দিই না, কিন্তু ফোন থেকে পাগলের মতো ছবি তুলি, সেটা তাই তো? আমরা দেখেছি, হ্যাঁ। সবাই জানে জেডিদার চোখ বন্ধ করা ছবি আপলোড করে দেয়, আরে ভাই পাশের ছবিটা তো ভালো আছে, তাই তো? কোয়েল মান্না লিখেছে গুড ইভিনিং, গুড ইভিনিং কোয়েল। রাজদেব অফিসিয়াল লিখেছে, রাজদেব আগের দিন লাইভ করে গেছে রাজদেব। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, খুব সুন্দর লাগছে সবাইকে। আরে সুন্দরীদের, সুন্দরীদের পাশে বসে থাকলে তো সুন্দর লাগবেই। লাভ ইউ। বর্ণালী দাশগুপ্ত লিখেছে গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং বর্ণালী। বর্ণালীও একটা খুব এই যে বর্ণালী দাশগুপ্ত খুব ট্যালেন্টেড একটা মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি- আগের দিন যাও লাইভ করেছে না, বাপ রে, গায়ে কাটাফাটা তুলে দিয়েছে, হেভি হেভি। ইন্ডাস্ট্রির প্রথম জার্নি কিভাবে শুরু, পাপ্পুকে জিজ্ঞেস করছি। উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলি। একটু খালি microphone আই এম লাভিং দ্য অ্যাটমসফিয়ার। অসম্ভব সুন্দর একটা জায়গায় বসে কাজটা হচ্ছে আজকে। আই এম লাভিং দ্য দেয়াল। অসম্ভব সুন্দর একটা দেয়াল, পাথরের একটা ন্যাচারাল ফিলিংস রয়েছে। আর ভালো লাগছে এই চারিপাশে এত সুন্দর সুন্দর ছবিগুলো, খুব পজিটিভ একটা ভাইব দিচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি দ্য পার্সন হু ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি ইন হোয়াইট, আই এম লাভিং ইউ। আচ্ছা হ্যাঁ, তোমার প্রশ্নটা কি ছিল? ইন্ডাস্ট্রি শুরু। শিল্পীদের মধ্যে একটা ভুলভাল ব্যাপার থাকে না, আমি শিল্পী নই, বাট আমি শিল্পীদের সঙ্গে যেহেতু ওঠা বসা করি, বাবা মা শিল্পী, তো এই পাথরের দেওয়ালটার একটা হিস্ট্রি আছে। আচ্ছা এটা হচ্ছে গড়িয়া থেকে বিয়ে বাড়ি খেয়ে ফিরছিলাম দুপুরবেলা, অন্নপ্রাশন খেয়ে ফিরছিলাম, তো রাস্তার ধারে দেখলাম একটা উঁচু পাহাড়, একটা ছোট পাহাড় চিকচিক চিকচিক করছে। আচ্ছা তখন নতুন নতুন মারুতি ভ্যান চালাতে শিখেছি। আচ্ছা, মারুতি, হ্যাঁ মারুতি ছোট ভ্যান। মারুতি। না না, ভ্যান যেটা ছিল, ভ্যান, ভ্যান। right, ভ্যান নিয়ে rectangular। ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখলাম মার্বেল পাথর দিয়ে মূর্তি তৈরি হচ্ছে। Okay. মূর্তি তৈরি করার সময় যে পাথরগুলো ভেঙে ফেলে দিচ্ছে, সেই পাথরগুলো উঁচু হয়ে আছে। আমি বললাম দাদা দুটো পাথর নেব, বলছে আমরা পয়সা করে দিতে পারবো না, কিন্তু আমরা পয়সা করে দিতে পারবো না, মানে ওখান থেকে পাথর তোলার জন্য ওদের পয়সা দিতে হয়। বুঝতে পেরেছি। আমি যেই শুনেছি এগুলো ফ্রি, বাঙালি তো মারুতি একদম। রুমাদি ফুমাদি সবাইকে নামিয়ে দিই সেটা বলে, সেই মারুতি ভ্যানের পায়ের মধ্যে এসে ওদেরকে পাথরও পাথরও বলে এতগুলো পাথর নিয়ে এসেছি। সেই পাথরগুলো এনে নিচে নিচে জায়গাটা ওখানে পেতেছি, হুম। এত সুন্দর একটা রূপ তৈরি হলো। একটা ন্যাচারাল ভাইবস। আবার গেলাম, গিয়ে পুরো এক গাড়ি মাল তুলে নিয়ে এলাম। এবং এই যে তৈরি করাটা, হুম। এটাও আমার মাথার বুদ্ধি। মিস্ত্রিকে আমি বলেছি পাথরটা উঁচু নিচু থাকবে না, পাথরটাকে যেরকম ভাবে তোমরা টাইলস গাঁথো ঠিক সেরকম ভাবে তোমাকে টাইলস এর মতন করে গাঁথতে হবে। দারুন দারুন। এখন তো টাইলস কিনতে পাওয়া যায় এখন এরকম, পাওয়া যায়। কিন্তু এটা আমার অরিজিনাল। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একদম দারুণ। আর রইল অ্যাটমসফিয়ার, আমার অনেক রকম সুযোগ আছে অন্য কোথাও লাইভ করার, বাট এই জায়গাটায় লাইভ করার একটা আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। মা দুর্গা এখানে বসেন। ও আই তুমি যেখানে সি। বসে আছো, আচ্ছা क्या তুমি बात। যেখানে বসে আছো লাভলি। ঠিক তোমার পায়ের নিচটা খেয়াল করে দেখো, আলপনা আচ্ছা, দেওয়া আলপনা রয়েছে। করা আছে। এই Absolutely. আলপনাটা এইখানেই মা Wow. দুর্গা বসেন। That's তো absolutely আমার very একটা religious. মনের ভেতর একটা ধারণা আছে যে আমি এই জায়গাটায় যাদের বসাতে পারি তারা, তাদেরকে পেছন দিকে তাকাতে হয় না। So nice. যদিও তোমাদের দুজনকে ভগবানের আশীর্বাদে পেছন দিকে তাকাতে হবে না কোনোদিন, এটা আমি শিওর, বাট এটা যেন আমার কাছে মনে হয় একটা ব্লেসিংস। এটা আমার কাছে যেন মনে হয় ভগবানের একটা ব্লেসিংস। না কন্টিনিউ। হ্যাঁ, তুমি যদি একটু বলে না তুমি শিল্পী নও দাদা, ওটা বলো না। কেন বলো তো, বেঁচে থাকাটাই সবচেয়ে বড় শিল্প। সো লিভিং ইজ আ বিগেস্ট শিল্প। তো ওটা আমরা সবাই শিল্পী, তাই। হ্যাঁ, তুমি বলে শুরুটা হচ্ছে গানের জগৎটা শুরু হয় 1998-এ। ব্যারাকপুরের একটা অনুষ্ঠান সুকান্ত সদনে। জাস্ট আমার অর্গানাইজার আমাকে নিয়ে গেছে, হঠাৎ করে কোনো একটা শিল্পী আসতে দেরি করেছে, তো আমাকে বললো তথাস্তু উঠে গান কর। তো দুটো গান করার কথা, 6টা গান করেছিলাম, প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। আমাকে 40 টাকা পকেটে দিয়ে বলেছিল মিষ্টি খাস। এটা আমি 98 এর কথা বলছি, 96 মানে আমার ছেলে হয়েছে তখন। আর ফটোগ্রাফির জগৎটা শুরু হয় প্রায় অনেক 2010। আচ্ছা, এর পরের প্রশ্নটা ছিল তোমার প্রথম আর্নিং কত ছিল মনে ও আছে? হ্যাঁ হ্যাঁ, আর্নিং কত ছিল? হ্যাঁ, 40 টাকা হচ্ছে গানের জগতে, আর মানে
ফিল্মে মানে ফটোগ্রাফি জগতে মনে হয় 140 টাকা বা 125 টাকা, দ্যাট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট আই গট ফার্স্ট। তখন তো মানে রিল ক্যামেরার যুগ হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তো যাই হোক, এইভাবে শুরু হয়। তারপর আস্তে আস্তে এখন প্রচুর টাকা পাই বলবো না, কিন্তু যা পাই তাতে আমি খুব সন্তুষ্ট একদম আর কি। এভাবে শুরু জগৎটা, কিন্তু প্রচন্ড স্ট্রাগল করেছি, প্রচন্ড এনজয় করেছি, এবং হয়তো স্ট্রাগল আর এনজয় পাশাপাশি গেছে বলেই হয়তো আজকে যেটুকুনি জায়গা, ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন, রেসপেক্ট সেই জন্যই পাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আসতে পাচ্ছি জেডি উইথ কফি উইথ জেডিতে। ইটস বিকজ অফ দ্য সাকসেস দ্যাট আই হ্যাভ গট। আই এম হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। সোনালি, প্রথম ক্যামেরা ফেস করার দিনটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। শুটের ক্ষেত্রে বলছো? আচ্ছা, ওটা আমার প্রথম শুট যেটা ছিল সেটা আই থিঙ্ক একটি তোমাকে বলেছিলাম আমি, এডিএস ক্রিয়েশনে আমার ছিল ওটা শুটটা, দিশাশ্রী আর অরিন্দমের সাথে। আমি তখন প্রথম আগমনী করতে গেছিলাম এবং আমার খুবই ভালো লেগেছিল যখন আমি গেছিলাম, এবং একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল। তো এই যে আমাদের যে দুনিয়াটা, এই যে প্রফেশনাল, এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা, এটার যে একটা অন্য ধরনের একটা মাধুর্য আছে, বা এটারও মাধুর্য আছে, এটারও একটা নেশা আছে। এই যে নেশা, এই যে এখন যে আমার একটা নেশার মতো হয়ে গেছে যে আমি অর্গানাইজ করি, বাট প্রত্যেক অর্গানাইজ মানে করার শুটেতে আমি অন্তত আমি আমার নিজের একটা ছবি তুলি, আমি শুট করি। মানে তুই ক্যামেরা ফেস করতে ভালোবাসিস, তুই ছবি তুলতে ভালোবাসিস। আমি যখন পারি আমার মনে হয় আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। জানিস, যারা ছবি তুলতে ভালোবাসে তাদের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তারা সবসময় নিজেকে পরিপাটি রাখে, সেই জন্য ছবি তোলাটা ভীষণ জরুরি। আমিও খুব ভালোবাসি দাদা ছবি তুলতে, এবং আমি যে নিজেকে কি ভালোবাসি তুমি জানো না দাদা। সব থেকে বড় জরুরি এটা। আমি নিজের সাথে প্রেম করি। আই লাভ মাই ভেরি গুড, ভেরি গুড। একদম, আই লাভ টু বি ইন ফ্রন্ট অফ আ ক্যামেরা। নিজেকে ভালোবাসতে আমার মনে হয় তবেই তুমি সবাইকে ভালোবাসতে পারবে, সেটা ইজ ভেরি নেসেসারি। আসলে আমি আবার নিজেকে ভালোবাসার সময় পাই না, আমার বউই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এটা সব বিবাহিত পুরুষদেরই একটা বেসিক ক্রাইটেরিয়া। না আমি কিছু করি না, চুল কাটি না, দাড়ি কাটি, কিছুই করি না। সব আগের দিন আমাকে পুরী যাওয়ার আগের দিন আগে আমাকে ধরে নিয়ে গিয়ে চুল কাটিয়েছে, ধরে নিয়ে লাগবে না। এটা আমার You know জীবনেও that তাই। you are handsome by heart, that is why you look handsome. Wow, এবার সার্থক হচ্ছে কফি উইথ জেডি। আই এম হ্যাভিং দ্য কফি এন্ড দ্য কালার ইজ ওয়ান্ডারফুল। আমাদের রুমা ম্যাম লিখেছে, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং রুমা ম্যাম, জাস্ট তোমাকে নিয়ে কথা চলছিল। গুড ইভিনিং মাদি। বাপ্পু, প্রথম বড় ব্রেক কোন কাজ থেকে? সত্যি মনে করতে হবে না, প্রথম বড় ব্রেক মনে হয় কোনো একটা ব্র্যান্ডের কাজ করেছিলাম, মানে ফটোগ্রাফার হিসাবে প্রথম বড় ব্রেক ওই ব্র্যান্ডের কোন একটা কাজ। মেবি চন্দ্রানী পালস ছিল কিনা মনে করতে পারছি না, মেবি চন্দ্রানী পালস বা ইন্ডিয়ান সিল্ক হাউস, মেবি আই ফরগটেন, বাট ইয়া ওয়ান অফ দ্য ভেরি বিগ ব্র্যান্ড কাজ। ওটা একটা প্রথম ব্রেক। আর গানের জগতে প্রথম ব্রেক সেই বহু আগে, মানে ওই যদি নচিদা এদের সঙ্গে হয়তো প্রোগ্রাম করেছিলাম, মানে একই স্টেজে আর কি, তারা গেয়ে গেছে, তারপরে আমি গেয়েছি। হৈমন্তী শুক্লা, মানে সরি, মানে আমার এইসব শিল্পীদের সান্নিধ্যে আসাটাই আমার কাছে মনে হয় বড় ব্রেক। and I'm really thankful to God for giving me this life, and not only this life, এই লাইফে এত বড় বড় মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া। বিকজ আমার সবসময় মনে হয় যে to be with the good people gives me the good vibes, it gives me the positivity in me. So একটু আগে তুমি বললে না তুমি কারোর মধ্যে নেগেটিভিটি দেখো না, বিশ্বাস করো আমিও তাই। কারণ কি, যদি নেগেটিভিটি দেখি দাদা, তাহলে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খারাপ আছে, কিছু না। আমার দরকার নেই কিছু, আমার তার নেগেটিভিটিটা দরকার নেই, আমি এসছি তার পজিটিভিটিটা নেওয়ার জন্য। ভাই আমাকে তো, আমি তোমার পজিটিভিটিটাই নেব একদম। একটা দুধের মধ্যে যদি জল মিশিয়ে দেওয়া হয় তাহলে হাঁসটা কি করে? দুধটা নিয়ে নেয়, জলটা খায়। একদম দুধটাই তো খায়। কেন নেগেটিভিটি নিয়ে কি কারণ? একদম, আমি সারাক্ষণ সবার মধ্যে পজিটিভিটিটা দেখি, তাই আমি সবাইকে ভালো মনে করি বা সবার কাছে আমি ভালো। সো আই বিলিভ ইন being good to all people, and I always believe that I should do good to all people so that I can get love of them actually. সবার হেট্রেড পাওয়াটা ইজ ভেরি ইজি, কিন্তু সবার কাছ থেকে ভালোবাসা পাওয়া, ভালো কর্ম করে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ওয়ান শুড ফলো ইন আ লাইফ অ্যাকচুয়ালি। সো দিস ইজ আমি বলবো আই সেলিব্রেট লাইফ দাদা, বিশ্বাস করো এভরি মোমেন্ট অফ মাই লাইফ ইজ আ গিফট অফ মাই গড। সো আমি সেটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করবো।
যাতে মৃত্যুর আগে কোনো আফসোস নিয়ে না মরি। হ্যাঁ, অবভিয়াসলি কিছু আফসোস তো থাকবেই, বাট আমি চেষ্টা করি সবকিছুকে অ্যাচিভ করা। যেটা হলো না সেটা হয়তো ডেস্টিনি ছিল, হলো না, সেটা তো উপরওয়ালা বলেছে যে তোর দ্বারা এটা হবে না, তাই হবে না। তাই হবে। বাট আমি চেষ্টা করেছি এটা নিয়ে মরতে চাই। সো আই ডোন্ট টু কিপ এনি বার্ডেন বিহাইন্ড মি বিফোর আই লিভ দিস ওয়ার্ল্ড। আর কি, তো এটা আমার একটা বড় মানুষ বলে না যে ভাই তুই তো এখন সবার, সোনালীকে বলছি, সোনালী তুই তো এখন সবার মুখে মুখে, তাই তো? এটা ভাব, তুই সেই জগৎটায় সেই জায়গাটায় পৌঁছেছিস, তবে গিয়ে তুই সবার মুখে মুখে। নেগেটিভ ভাবে ধরলে চলবে না, এটাকে পজিটিভ ভাবে ধরতে হবে। আমি তোকে ভয় পাচ্ছি, এটাও তোকে ভাবতে হবে। আমি তোকে ভয় পাচ্ছি কারণ তুই আমার থেকে বেরিয়ে যাচ্ছিস, তুই আমার থেকে এগিয়ে যাচ্ছিস। তার মানে কি, তুই যে এই যে মুখে মুখের জন্য যে তুই মানুষের কাছে মুখে মুখে, তোর যত তোকে নিয়ে মানুষ আলোচনা করবে না, এটাও কিন্তু একটা ব্লেসিংস, এটাও একটা ব্লেসিংস, একদম 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 ঠিক বলেছো। এটাও ব্লেসিংস। কখনো কোনো কিছুকে নেগেটিভ নিস না, শুধু পজিটিভ নে, দিয়ে দেখ না, কয়েকটা দিন দেখে দে। তুই তো আমাকে 4 বছর ধরে দেখছিস, 4 বছর আগেও যে প্রবলেম তুই দেখেছিস, এই একটা কমন ব্যাপার রয়ে গেছে, একটা কমন ব্যাপার রয়ে গেছে। চেঞ্জ হবে, আই ডোন্ট থিংক সো। দেখ, আমি অনেকবার এই কথাটা বলেছি, আবারও বলছি, আমিও কিন্তু সেই মানুষটাকে ইচ্ছে করলেই থামিয়ে দিতে পারি, কিন্তু যে মানুষটা আমাকে সব থেকে বেশি ভালোবাসবে, যেমন আমার মা সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি অবধি কাকে নিয়ে চিন্তা করে? তার ছেলে বেরোলো কিনা, খেলো কিনা, কোথায় গেছে, রুম পেয়েছি কিনা, হোটেল পেয়েছি কিনা, এসি পেয়েছিস কিনা, জানলার ধারে পেয়েছি, বাথরুমের গন্ধ আসছে না তো। এটা আবার কে চিন্তা করে? আমার মা। তারপরে সব থেকে বেশি চিন্তা কে করে? আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে। একদম একদম। তার থেকেও বড় জিনিস হচ্ছে, যে তোকে নিয়ে সারাদিন চিন্তা করবে, সে কিন্তু কোনো একটা জায়গায় তার গুড ভাইবসটা তোকে দিচ্ছে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সত্যি কথা। তোর গুড ভাইবসটা কিন্তু সে তোকে সারাদিন দিচ্ছে। তোকে কেউ থ্রেট করছে, তোকে কেউ বলছে তোমায় মেরে দেবো, তোমার শো করতে দেবো না, উড়িয়ে দেবো তোমাকে, খেয়াল করে নে, স্কেয়ার্ড অ্যাবাউট সোনালি। একদম একদম সত্যি কথা, একদম সত্যি। তাকে রেসপেক্ট দে, মনে মনে তাকে রেসপেক্ট দে। থ্যাংক ইউ, একটা কথায় অনেক কিছু হয়। থ্যাংক ইউ। আজকে কালীঘাট মন্দিরে ঢোকার জায়গা নেই, মন্দির বন্ধ হয়ে গেছে। তো আমি যখন মন্দিরের গেটে দাঁড়িয়েই আদ্দামাকে স্টপ করতে শুরু করে দিলাম, হঠাৎ দেখলাম আমার হাতটা কি একটা এসে ধরলো, ধরে টেনে ঢুকিয়ে দিল ভেতরে। ঢোকানোর পর দেখলাম এক ভদ্রমহিলা, লেডি পুলিশ। তো বলছে, আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ। বলছে থ্যাংক ইউ তো আমি আপনাকে দেবো। নাম কেন? আপনি আমার সঙ্গে বসন্ত উৎসবে আমাকে ব্যাচ পরিয়েছিলেন। ওই রিটার্নটা তুমি পেলে, ভালো কাজে রিটার্নটা পেলে, অ্যাবসলিউটলি দারুণ। এবং বাই ডিফল্ট আমি অ্যাকসেপ্ট করিনি এখনো, ফ্রেন্ড রিকোয়েস্ট আমার 5,000 হয়ে গেছে বলে আমি অ্যাকসেপ্টটা করতে পারলাম না ওনার সামনে। উনি সেই ছবিটাকেই কভার ফটো করে রেখে দিয়েছে, যে আমাকে চেনে না, জানে না, কিচ্ছু না, শুধু বসন্ত উৎসবে একদিনের জন্য উনি এসছিলেন কলকাতা বসন্ত উৎসব দেখতে। তাকে আমি ব্যাচ পড়াচ্ছি, তার হাজবেন্ড, বাচ্চা বাকি ওরা ছবি তুলেছে, সেই ছবিটাকে কভার ফটো করে রেখে দিয়েছে। এটাই পাওনা দাদা, এটাই পাওনা। সত্যি কথা বলো দাদা, এটাই পাওনা। একদম ঠিক কথা বলেছো। আমি যদি আমার নিজের ইমেজটাকে নষ্ট করে ফেলি, আমি যদি ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি করি, তাহলে ইমেজটা কি আমার থাকবে? সত্যি কথা বলেছো দাদা। আজকের ডেটে তুই আমাকে দাদা দাদা বলিস, ও আমাকে দাদা দাদা বলছে, এইটাই বলবে না, বলবে হ্যাঁ লোকটা ফালতু লোক। যেটা ঐক্ষুনি বললো, সম্মান কামানোটা না অনেক বড় ব্যাপার। তোমার একটা ইমেজ এটাই যে তোমার মানে তোমাকে দেখা মানে হচ্ছে অনেক কিছু শেখা যায়, অনেক প্রতিষ্ঠানে সেইটা তো সবার মধ্যে থাকে না। শেখার ক্ষমতা থাকে, শেখানোর ক্ষমতা সবার মধ্যে পাওয়া যায়। আর আমি একটা বিগ জিরো, বাট আমি একটা জিনিস খুব ভালো পারি, যেটা আমি একবার শিখে নিই, সেটা আমি অন্য মানুষকে শিখিয়ে দিতে দাদা পারি। জিরোটাও ভেরি ইম্পর্টেন্ট। একের পরে কটা জিরো বসছে সেটার উপরে কিন্তু একের ইম্পর্টেন্সটা রয়েছে। So being a zero is আমি এই very কথাটাই important. বলতাম যে আমি জিরো, আমার পাশে কেউ দাঁড়িয়ে গেলেই কিন্তু আমি 10। একদম একদম। 10। তাপস রাজ দত্ত লিখেছে, আরে বাবা এই মুহূর্তে দুজন গেস্ট আমার ফেভারিট পারসন, জেডি তো অল টাইম ফেভারিট। ও লাভ থ্যাংক ইউ তাপস দা, থ্যাংক ইউ। লাভ ইউ তাপস দা। That's the হ্যাঁ,
আগের প্রশ্নটা তো তোমার ছিল না? রাজদা ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, ভীষণ ভালো খুব মানুষ। ভালো ডিজাইনার, আর আমার তো প্রচন্ড কাছের মানুষ রাজদা। রাজদা, তোমার সাথে কাজ করা হয়নি এখনো, রাজদা তাড়াতাড়ি কাজ করবো। পাপ্পু, তোমার সাকসেসের পেছনে সব থেকে বড় স্ট্রাগল? বড় স্ট্রাগল হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু করার জন্য যে ভাবনাটা আমাকে ভাবতে হয়, এটা একটা বড় স্ট্রাগল। মানে সারাক্ষণ ভাবি যে নতুন কিছু করব, কফিটা খাও, ঠান্ডা আর হয়ে যাবে। সেটা নতুন কিছু করতে গেলে তো ভাবতে হবে সারাক্ষণ। আই হ্যাভ টু ডিসকভার অ্যান্ড রিডিসকভার মাইসেলফ এভরি টাইম। তো এই ডিসকভার অ্যান্ড রিডিসকভার অ্যান্ড অ্যাগেন রিডিসকভারিং মাইসেলফ, দিস প্রসেস ইজ এ ভেরি বিগ স্ট্রাগল, যেটা কেউ করে না দাদা আজকে। ট্রাস্ট মি, কেউ করে না। সবাই মনে করে রেডিমেড কিছু পেয়ে গেলাম, কাজ করলাম, 4টে ছবি তুললাম, এদিক দিয়ে একটা লাইট, ওদিক দিয়ে একটা লাইট, ব্যাস ছবিটা তো দাঁড়িয়ে গেল, একটা পরিষ্কার ঝকঝকে ছবি। নো, শুধু সেটা তো ছবি নয় দাদা। আমি তো সারাক্ষণ বলি যে ফটোগ্রাফি 3টে সাবজেক্ট নিয়ে। একটা হচ্ছে ফটোগ্রাফি ইজ অল অ্যাবাউট অঙ্ক, একদম সব থেকে বড় নাম্বার 1। calculation। নাম্বার 2, ফটোগ্রাফি ইজ অল অ্যাবাউট ফিজিক্স, মানে লাইট। অ্যান্ড থার্ড, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সোনালি, কফিটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ধরো মানে ফিজিক্স, লাইট আর ক্যামেরাটা শেখা যায় দাদা, বা অঙ্কটা শেখা যায় যে এই লেন্স, উই লাইট, এই লাইট। কিন্তু যেটা 3 নম্বর, যেটা সবচেয়ে দরকার, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। সেটা তুমি নিজেকে যত রিডিসকভার করবে, যত ফটো দেখবে, যত লোকের ফটো দেখে দেখে শিখবে, শুধু দেখা নয়, শিখতে হবে ওই ফটোটা দেখে, যে ওই ফটোটা কিভাবে তুলেছে। যত শিখবে তত ক্রিয়েটিভিটি বাড়বে। মানে এখানে একটা কথা বলি যে শুধু দেখলে কেন শেখা যায় না, তোমাকে দেখে ওটাকে অনুভব করতে হবে। ইটস লাইক রিডিং উইদাউট আ রিফ্লেকশন ইজ লাইক ইটিং উইদাউট আ ডাইজেশন। আমি যদি শরৎবাবুর দেবদাস পড়ে না কাঁদলাম, তাহলে সেই শরৎবাবু দেবদাস পড়ার কোনো সার্থকতা নেই। তো আমাকে কাঁদতে হবে, আমাকে ফিল করতে হবে। তো আমি যেটা খাবো সেটা যদি ডাইজেস্টই করতে না পারলাম, তাহলে তো খাওয়াটার কোনো মানে হয় না। এই ছবিটাকে দেখে ওটাকে আত্মস্থ করতে হবে, ওখান থেকে শিখতে হবে, তবেই ওই দেখাটা সার্থক, যেটা কেউ করে না, খুব কম লোকেরা করে দাদা। আচ্ছা, রাত্রিবেলা যখন ঘুম আসে না, তখন কি চিন্তা করো? কি চিন্তা করি, তোকেও বহুত জিজ্ঞেস করবো কিছু বিদ্যাটা, হ্যাঁ? চিন্তা করি দাদা। কিছু জিনিস চিন্তা করি যেগুলো বলা যাবে না, আই এম ভেরি সরি। না না, এমন কিছু নেই যেগুলো বলা যাবে না। হ্যাঁ, যেটা আমি চিন্তা করি, আমি একটু গান শুনি দাদা, আই লাভ গান শোনা। জগজিৎ সিং এর গান শুনি। আহ, কাছের মানুষদের কথা ভাবি, কিছু পুরনো দিনের স্মৃতির কথা ভাবি, কিছু প্ল্যানিং করি যে কি করব। সো এইগুলো করতে করতে, হ্যাঁ, আমি একটু মায়ের সাথে খুব মন খারাপ হলে একটু ভজন শুনতে পছন্দ করি। সো এইগুলোই করি, মানে ইটস নট লাইক দ্যাট যে কোনো স্পেসিফিক কাজ করি, তখন যে জিনিসটা করতে ভালো লাগছে আমি সেটাই করি, এভাবেই অ্যাকচুয়ালি। সোনালি, আম, মানে আমি কি ভাবি? রাত্রিবেলা ঘুম না এলে কি ভাবিস? প্রথম কথা তো ঘুম আসেই না, ঘুম একদমই আসে না। আই এম দ্য মোস্ট ওয়ান্টেড ইনসমনিক ওমেন, আমি ঘুমাই না রাতে। সেকেন্ডারি, আমার 2টো-2:30 অব্দি তো আমি কাজের জগতেই ডুবে থাকি ফার্স্ট অফ অল। হুম। এবং তারপর থেকে যদি মানে যখন আমি দেখি যে হ্যাঁ সেই কাজের জগৎটা ইমপ্লিমেন্ট করার এখন এই মুহূর্তে যাচ্ছে না, যেহেতু ইটস অলরেডি 2:30 AM, তো তখন আমি ভাবি এটা পরের দিন যে আমি কি করব, মানে আমার কি নেক্সট, আমার স্টেপ কি হবে, কি হবে। মানে এইভাবে মানে নিজেকে এতটা ছড়িয়ে বিস্তৃত করে মানে নিজেকে স্প্রেড আউট করে দেবো এই ইন্ডাস্ট্রির মধ্যে, এটা আমি কোনোদিন ভাবিও নি। রাত্রিবেলার ভাবনাটা তোর এইটাই? এইটাই সবসময় কাজ, কাজ ছাড়া আমার কিছু মাথায় বোধহয় হার্ডলি আমার খুব কম আসে। কারণ অন্য কিছু আসে না, কারণ তুই তো ছ্যাঁকা খেয়ে গেছিস, তুই ছ্যাঁকা খেতেও তো ভয় পাস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি বাপ্পু কি স্বপ্ন দেখি জানো? আমি কি ভাবি জানো ঘুম না এলে? বলো বলো। আমি খুব আকাশ কুসুম ভাবি। এলোমেলো কিছু ভাবনা নাকি, মানে আমার আকাশ কুসুমটা হচ্ছে, আমি ছোটবেলায় যখন মাইকেল জ্যাকসনের প্রোগ্রাম দেখতাম, হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ। তখন থেকে ফ্যান। ওই যে অ্যাম্বিয়েন্সটা নিয়ে আমি ভাবি যে আমি একটা ওরকম ইভেন্ট করবো। আমি 2022 সালে একটা করেছিলাম ওরকম আচ্ছা ইভেন্ট। আচ্ছা। 2022 সালে এরকম একটা ইভেন্ট করেছিলাম কলকাতা ময়দানে, যেটা 50,000 মানুষ এসেছিল একদিনে, ওরে বাপ রে বাপ। 25শে ডিসেম্বর। তো সেই দিন মানে ওটা আমার একটা 0.1% বা 2%-এর একটা স্বপ্ন তৈরি হয়েছে। ওই রকম একটা অ্যাম্বিয়েন্স নিয়ে আমি সবসময় ভাবি যে একটা স্টেজ যেটা সব থেকে সুন্দর, সব থেকে হাই কোয়ালিটি হবে, সাথে 1,00,000 দর্শক এই প্রোগ্রামটাকে এনজয় করবে। আর সেইখানে প্রথম যখন আমি সাউন্ড সিস্টেম চালাবো, তখন কেনিজি চালাবো।
কেনিজি শুনেছো? কেনিজি শোনো? শুনিস নি তো কখন কেনিজি? কেনিজি শুনবি। কেনিজি কেনিজি দিয়ে আমি অডিও টেস্ট করব। ভুলভাল চিন্তা না আমার না, সব। করো করো, আমি থাকবো অ্যাজ এ ফটোগ্রাফার ডে। ওরকম একটা ইভেন্টে ফটোগ্রাফি করাটাও একটা মজার ব্যাপার। আমি করেছি। আমি 2023-এর পর থেকে একটু মেন্টালি দুর্বল হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। 2023-এ আমার যে টোটাল যে একটা 39 জনের টিম ছিল, হুম হুম। সেই টিমটা ভেঙে গেছে। ওকে। তো ভগবান, আমি তো ওনাকে খুব বিশ্বাস করি। হুম হুম। তো আমার মনের ভেতরে এটাই আছে যে আমার পুরো টিমটা ভেঙে গেছে, শুধু ভেঙে গেছে না, তারা বিক্ষিপ্তভাবে সব এখানেই রয়েছে, এখানেই রয়েছে, ম্যাক্সিমাম হাওয়া হয়ে গেছে। হুম। আর মিনিমাম তাদের মধ্যে একটা দম্ভ চলে এসছে যে আমি ভাই বড় কিছু। তো আমি তাদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম যে তুমি, আমি কিন্তু যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছি, হুম। চলো লেটস ট্রাই, হ্যাঁ। নতুন কিছু করবো। যেমন 2022-এ আমি খুব বড় বড় কাজ করেছিলাম। 2022 আমার সালটাও আমার 222, আচ্ছা 2022, আমি যেহেতু 6-এর জাতক। আচ্ছা। তো 2022-এ যেমন একটা বিশাল বড় বসন্ত উৎসব করেছিলাম, তারপরে দার্জিলিং এ গিয়ে একটা বিশাল বড় র্যাম্প শো করেছিলাম, ওকে। তারপরে 777 দুর্গা করেছিলাম, হুম হুম। 25শে ডিসেম্বরের প্রোগ্রাম করেছিলাম যেটা এক্ষুনি বললাম। হুম। তো 5টা বড় প্রোগ্রাম করেছিলাম ওই বছর। তারপরে যখন 2023-এর বসন্ত উৎসবটা যখন হয়ে গেল, তারপরেই আমার এই ইনসিডেন্টটা হয়। হুম হুম। তারপর থেকে আমি অনেক মেন্টালি মেন্টালি ভেঙে গেছি, কারণ মেন্টালি আমি ভাঙিনি, আমার টিমটা ভেঙে গেছে, টিমটা ভেঙে গেছে, টিমটা নষ্ট হয়ে গেছে। ওই একটাই একটাই জায়গা, একটা মানুষই সব নষ্ট করে দেয়। যাই হোক, বাট আমি আমি ভগবানের কাছে আশাবাদী যে আমি যা যা আজ অব্দি স্বপ্ন দেখেছি, উনি আমার কোনো স্বপ্ন অপূরণ করেননি। একদম। বাট হ্যাঁ, আমার কাছে এখন সমস্যা একটাই, কি বল জানো তো, হুম। আমার বয়সটা একটা মানে সমস্যা হয়ে যাচ্ছে। আমার 54 হতে আর 3 মাস বাকি। কি বয়সটা নাম্বার একটা আরে আমার মনে হয় যে আমি 60 বছর হয়ে গেলে আর কিছু করতে পারবো না। না না, একদমই না, একদমই না। এখনকার দিনে 40s ইজ এ 20s অ্যাকচুয়ালি। 60 বছরের পরে তো বউকে নিয়ে ঘুরতে বেরোবো। 60 বছরের মধ্যে যা কাজ করার 60 বছরের মধ্যে করবো। তোমার করার মানসিকতা, আমি 60 বছরের পরে কিচ্ছু করবো না। 60 বছরের পরে খালি বললে না দাদা যে অনেকে মনে করে যে আমি করে ফেলেছি, যেদিন এটা মনে করবে যে তুমি করে ফেলেছো সেটাই কিন্তু ফুল স্টপ। মানে লাইফ আমার কাছে একটা জার্নি, ডেস্টিনেশন নয়। একদম আমি ওই জার্নিটাকে এনজয় করব। আর এনজয় শুধু করবো না, সেখান থেকে শিখবো। তো এটা আমার মনে হয় আর কি। তাপসদা কি লিখেছে? তাপসদা লিখেছে, পাপ্পু তোর হুম। সাথে কাজ হয়নি, বাট তোর অনেক পরে পরিচয় সোনালি। হয়ে সোনালির সাথে আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ দাদা, খুব ভালো লেগেছিল কাজ করে। নাইস পারসন তাপসদা। প্রচন্ড আর প্রচন্ড গুণী লোক, প্রচন্ড গুণী লোক। তাপসদা ওই সিটেই বসেছিল। আচ্ছা। দাদা আমি তোমার সিটেই বসে আছি কিন্তু। সোনালীকে জিজ্ঞেস করছি, কে প্রথম বলেছিল তুই এই ইন্ডাস্ট্রিতে পারবি? তুমি, অফকোর্স। এটা তো ওখানেই বসে বলেছিলে, আই থিঙ্ক। মনে আছে তোমার? তখন আমি খুব নার্ভাস ছিলাম, প্রচন্ড নার্ভাস ছিল, তুমি বলেছিলে ইট ওয়াজ ইউ অনলি। সুতরাং আমার মুখের কথা ভগবান ফলিয়ে দিয়েছেন, যেমন করেই হোক। মডেলিং না অর্গানাইজিং, কোনটা বেশি ভালো লাগে তোর? একটা কথা বলছি একটু, তুই একটা কথা, এই কথাটাকে খালি উড়িয়ে দে লাইফ থেকে। একটা রূঢ় সত্য বলছি। দেখো, আমার ক্ষেত্রে বলো তো, আমি আমার তো বেশি মডেলিং, আমি তো উঠেছি মডেল মডেল হিসেবেই উঠেছি। একটা সময় তো সবাই জানতো আই ওয়াজ এ ইনস্টাগ্রাম মডেল। ইয়েস। ঠিক আছে, ইনস্টাগ্রাম পেজ প্রমোশন যারা করতো আমাকে অ্যাপ্রোচ করে আমার পেজ, তাদের পেজ প্রমোশন করতে, তো তুমিও জানো। কিন্তু এখনো এখনো আমার মত এটা, তুই যেহেতু অনেক ফটোগ্রাফারকে তোর সঙ্গে কাজ করার সুযোগ দিস, ঠিক আছে, তাদেরকে তুই সুযোগ দেওয়ার আগে তাকে তুই বল, ভাই আমাকে আগে ডেমো শুট করে দাও, আমি তোমার কাজ দেখি। না না, এখন কিছু ফটোগ্রাফার আছেন, তারা তো আবার আমাকে মডেল হিসেবে মানেই নি না। প্রচুর ফটোগ্রাফার আছেন যারা আমাকে মডেল হিসেবে স্বীকৃতি দেন না। তো তাদেরকে তো বলা আমার মনে হয় সমীচীন হবে না যে ডেমো শুট করে দাও বা দিন। তারা যদি করেও দেয় সেটা মানে তাই একটা দিলাম, ওই ফুল যেরকম ওই 4 সদাগর দিয়েছিল, একটা ফুল দিয়ে ছুঁড়ে এনে মা, ম্যাডাম ওইরকম বলবেন কারা type কারা এর। মনে করে। চাঁদ সদাগর ফুলটা দিয়েছিল, সেটা এতদিন পর তুই কেন মনে রেখেছিস বলতো?
আমি তোর নেগেটিভটা থেকেই তোর পজিটিভটা দিচ্ছি। তারা এই যে মানে ওটা মনে করার মতন জিনিস ছিল, তাই তুই মনে রেখেছিস। আমরা এখানে তিনজনই জানি কিন্তু এই সাবজেক্টটা। সেটা তুই নিজে মুখে বললি। তুই বলছিস যে তোকে যে ছবিটা তুলে দেবে সেটা ওইভাবে দেবে, তার মানে তুই তার আমি কাকে তো মানে তারা কখনো ভাবে না যে আমার আমি মানে এখন তো আরোই ভাবে না যে মডেল আমি। আর কিছু কিছু বিখ্যাত ফটোগ্রাফার আছেন তারা কোনোদিনই আমাকে মডেল হিসেবে স্বীকৃতি দেননি। কে স্বীকৃতি তোকে দিল সেটা সাবজেক্ট না, কে স্বীকৃতি দিল তুই সাবজেক্ট না। প্যাশন আমার প্যাশন, Yes. ওটা আমার প্যাশন। আর হ্যাঁ, অর্গানাইজিং ওটা আমার এখন যেটা আমি বলবো আমার নিঃশ্বাস। কোনো ফটোগ্রাফার তোকে তো রুলস তৈরি করে দিতে পারে না। তো তোর রুলস তুই তৈরি করে আছিস যে ভাই আমি মডেল, আমি কিন্তু মডেল দিয়ে শুরু করেছি, মডেল দিয়ে শুরু করেছি। তবেই গিয়ে তুই একটা ভালো অর্গানাইজার হতে পারবি, তবেই তুই একটা মডেলকে সঠিক জায়গা দিবি, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবি, সাথে তুই তার সাথে সেই ব্যবহারটাও ভালো করবি, কারণ তুই কিন্তু ওই জায়গাটা থেকে উঠে এসেছিস। ওইটাই আমি ফিল করি আমি basically। বাপু, একটা ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য সবথেকে জরুরি কোয়ালিটি আমার কাছে একটাই সবচেয়ে জরুরি কোয়ালিটি, সেটা হচ্ছে যে কোনো শুধু ফটোগ্রাফার না, আমি যেটা মনে করি দাদা, ফটোগ্রাফি তো একটা শিল্প। একদম। যে কোনো ভালো শিল্পকে যদি আত্মস্থ করতে হয়, বা সেই শিল্প সত্তাকে যদি বা ওই শিল্পটাকে যদি তুমি স্ট্রংলি গ্রহণ করে সেটাকে শাইন করতে চাও, করতে চাও। একটা জিনিস হতেই হবে, ইউ হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিং। একদম। যে কোনো ভালো শিল্পকে প্রচন্ড ভালো, ডাউন টু আর্থ, হাম্বল এবং সবসময় শেখার আগ্রহ, বাহ। এই কোয়ালিটিগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি যে কোনো শিল্পকেই গ্রহণ করে তার একদম চূড়ায় পৌঁছতে পারো। ঠিক। সো ইউ হ্যাভ টু বি আ গুড, আই মিন ইন ক্যাপিটাল লেটারে বলছি, GOOD, গুড হিউম্যান বিং হতে হবে। এটা হচ্ছে বড় ক্রাইটেরিয়া, এটা হচ্ছে বড় কোয়ালিটি, আমার মনে হয় আর কিছু নেই। সো সেটা আমি জানি না আমি গুড কি না, কিন্তু আমি চেষ্টা করছি সারা জীবন গুড হওয়ার। আমি সবার কাছে হয়তো ভালো হতে পারবো না, ইটস নট পসিবল টু বি Possible. গুড টু এভরিবডি, বাট ইফ ইউ আর গুড টু ইয়োরসেলফ, ইফ ইউ আর গুড টু অল দোজ পিপল যারা তোমাকে চেনে জানে, দেন ইট ইজ সাফিসিয়েন্ট। তুমি চেষ্টা করো, এই গুড হওয়াটা না, এটা একটা প্রসেস, জানো, এটা লাইফ লং প্রসেস। লাইফ লং প্রসেস। লাইফ লং প্রসেস টু বি আ পারফেক্ট হিউম্যান বিং, ইটস আ লাইফ লং প্রসেস। আর যত সময় যাবে, যত আমি এক্সপিরিয়েন্স গেইন করব, তত আমি ভুলগুলো কম করব এবং ভালোগুলো ঠিকগুলো বেশি করব। আর যত ঠিক বেশি করব, তত আমি ওই ফাইনাল ডেস্টিনেশনে কাছে পৌঁছাবো। Yes. ওই কাছে যাব, কিন্তু পৌঁছতে পারবো না, পৌঁছতে পারবো না। কাছে যাব। সো আমি না, দেখো সত্যি কথা বলতে কি দাদা, হয়তো এখানে বসে অনেক বড় বড় আদর্শের কথা বলছি, মেবি আই ডোন্ট লুক লাইক আ ভেরি ভেরি পাওয়ারফুল হিউম্যান বিং, কিন্তু আমি না এই আদর্শগুলো নিয়েই বড় হয়েছি, বা এই আদর্শগুলো মেনেই চলছি। আমি জানি না কতটা পারি এই আদর্শগুলোকে মেনে চলতে, কিন্তু চেষ্টাটা অবশ্যই করি যে এই আদর্শগুলো যাতে মেনে চলতে পারি। এটা আমি মানে স্ট্রংলি বিলিভ করি বা করার চেষ্টা করি আর কি। মানে এটাই আর কি। আর একটা, আজকাল সবাই ডিএসএলআর কিনেই ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবে? না, একটু বলি, DSLR কিনেই সবাই সত্যজিৎ রায় হয়ে যায়। সরি, আমি প্রত্যেককে সম্মান দিচ্ছি যারা যারা DSLR কিনে ছবি তুলছো। একটাই অনুরোধ, ছবি তোলো, যত বেশি ছবি তুলবে, ভুল ছবি তুলবে, তত বেশি ভালো ছবি তোলার Yes. কাছে তুমি পৌঁছবে। কিন্তু তার আগে প্লিজ, যখনই সুযোগ পাবে, যেভাবেই সুযোগ পাও না কেন, একটু ফটোগ্রাফির যে ক্রাফটটা। গ্রামারটা যে কোনো ভাবে কারোর কাছ থেকে শেখো, কোনো দাদার কাছ থেকে শেখো, কোনো কলেজে গিয়ে শেখো, স্কুলে গিয়ে শেখো, বা ইউটিউব দেখে শেখো, বা লোকের ছবি দেখে ছবি দেখে শেখো। শেখো। কিন্তু একটু শেখো, শিখে তুমি যে কাজটা এখন না শিখে করছো, শিখে যদি তোমরা ফটোগ্রাফার করো, তাতে 100 গুণ ভালো ছবি তুলতে পারবে। সো প্লিজ, দিস ইজ আ ভেরি হাম্বল রিকোয়েস্ট টু অল দ্য ফটোগ্রাফার্স, প্লিজ লার্ন। অ্যান্ড তার চেয়েও ভেরি ইম্পর্টেন্ট, যে যখনই ছবি তুলছো, ওই ছবিটা তোলার সময় না ওই ছবিটার প্রতি ভালোবাসা। তাহলেই দেখবে ভালো ছবি হবে আর কি। সোনালি, এখনো অব্দি বিগেস্ট অ্যাচিভমেন্ট কোনটা তোর? What a lovely question, Dada. I love the question. অ্যাচিভমেন্ট, যদি তুমি আমার কাজের অ্যাচিভমেন্ট বলো, তাহলে সেখানে আমি বলবো, একটাই বলবো যে আমার প্রথম আমি যে র্যাম্পটা করেছিলাম, একদম প্র্যাকটিক্যালি বলছি, আমি প্রথম যে র্যাম্পটা করেছিলাম, আমি তো র্যাম্প নর্মালি এখনো অফিসিয়াল সেইভাবে আমি করিনি, শুটই আমি করি, বাট আমি যখন র্যাম্প করেছিলাম, প্রথম আমি করেছিলাম, ভাবতে পারিনি যে সেইবার আমি 33 জন মডেল নিয়ে আমার ফার্স্ট বিগিনিং আমার র্যাম্প আমি করেছি ওটা।
আমাকে যখন একটি আমার কলিগ এসে বলে যে বাবা দিদি তুমি তো ফাটিয়ে দিয়েছো, করেছো কি এত, মানে তুমি কি করে করলে? তো আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু শিখেছিলাম সেই র্যাম্পটা থেকে। আমার সেই র্যাম্পে আমার কিছু পার্টি, মানে আমার এটা খুবই ভালো একটি, মানে আমি কথা বলবো, প্রচুর আমি সেই র্যাম্পে রাজদাও ছিল, অয়নদা ছিল, অয়নিন্দু ছিল, খুব দারুণ অয়নিন্দু ছিল, অয়নেন্দু, হ্যাঁ, এবং মিতা ছিল, মিতালি মিতালি আমার খুব ছিল। ভালো বন্ধু হয়। এবং আমি একজনের কথা অবশ্যই বলবো, সে না থাকলে অবশ্যই র্যাম্পটা নামতো না, সে শেষ অব্দি নামিয়েছিল র্যাম্পটা। হুম। সেটা আমাদের বিলাভেড গ্রুমার বিহান সিং। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওনার জন্যই র্যাম্পটা নেমেছিল বেসিক্যালি, বিকজ প্রচুর আমার তুমিও জানো, কিছু বলার নেই, আমার অনেক কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন হয়েছিল, কিন্তু সেই র্যাম্পটা আমি খুব সাকসেসফুলি আমি নামিয়েছিলাম। এবং আমার মনে হয় যে ওইটা আমার বিশাল বড় একটা প্রথম ডেবিউ অভিজ্ঞতা বলতে পারো, যে ডেবিউ করলাম সেটার একটা অভিজ্ঞতা আমার। এবং তারপরেই আমি বুঝতে পারলাম যে এই শোটা আমাদের কোথায় হয়েছিল? কলকাতা বসন্ত উৎসবের মাঠে। ও ও তুই কলকাতা বসন্ত উৎসবেরটা বলছিলি এতক্ষণ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বসন্তী বাঙালিয়ানা, এটাই তো আমার আচ্ছা, সরি সরি সরি, মানে সরি, কিছু মনে করিস না, মানে আমার মাথাটা অতটা যায়নি, আমি ভেবেছি তোর কোনো নিজস্ব শোয়ের না, কথা এটা বলছিস। তোমারই ছিল, তোমারই প্ল্যাটফর্মে। ঠিক আছে, না, এটাই। এটাও কিন্তু পজিটিভিটি যে তুই ওই নামটা তোর বলতে কষ্ট হচ্ছে, তুই নামটা মুখে আনতে পারছিস না। না, আমি বসন্তে বাঙালিয়ানা বলেছি মুখে, এটা বলাই যায় না, এটা বলাই যায় না। চলো। এইটা I'm loving the answers and the question. শোন, একটাই কথা, সোনালি অর্গানাইজার হয়েছে, সেখানে জেডি তা নেই, জেডি নেই, এটা তো বলা যাবে না, এটা তো বলা যাবে না, ইটস দ্য রিয়েলিটি। বিষয় বিষয় কি জানিস তো, বিষয় হচ্ছে বাবা মা ছেলে মেয়েকে জন্ম দেয়, বাবা মা যে ছেলে মেয়েকে জন্ম দেয় তারা মৃত্যুর আগে অবধি যা ভালো কাজ করবে সেটাতেও বাবা মা জড়িয়ে আছে, যা খারাপ কাজ করবে সেটাও বাবা মা জড়িয়ে আছে। এবার তোমার উপর নির্ভর করছে যে তুমি ভালো কাজ করে বাবা মাকে সুনাম দেবে, না তুমি খারাপ কিছু করে বাবা মায়ের দুর্নাম করবে, না তুমি লোকের কাছে ড্যাশের বাচ্চা শুনবে। তাই তো? বাহ, সোনালি দারুণ ফাটিয়ে দিয়েছো। এটাতে বাবা মায়ের নাম লাগে না, কিন্তু সোনালি একটা ড্যাশের বাচ্চা, সেটাতে কিন্তু খারাপটা কিন্তু বাবা মাই পায়। একদম, একদম। সুতরাং আমি ঠিক করব আমি কতটা ভালো কাজ করব যাতে আমার বাবা মা গালাগালি না খায়, তাই তো? একদম, একদম। তোর এইটা কি কমপ্লিট হয়েছে? যেটা বলছিলি সেটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, ওইটাই। তুমি আমার তো এটা করবে প্রশ্নটা। একদম। Loving the question. হ্যাঁ, এটা দারুণ প্রশ্ন, আমি খুব ইচ্ছে করছি, আমার খুব পছন্দের একটা প্রশ্ন। হ্যাঁ, মানে আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট কি? আমি মুখের সামনে না ওটা। হ্যাঁ, আমি একটু বলবো আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট যেটা হবে, কেন আমি এই উত্তরটা দিচ্ছি সেটাও এক্সপ্লেন করবো। আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট হবে ডেথ, মৃত্যুটা আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট হবে। কারণ কি আমি মনে করব যে যখন আমার মৃত্যু আসবে তখন ওপরওয়ালা আমার যা যা কাজ করণীয় ছিল সেগুলো আমি করে ফেলেছি, সেই কাজগুলো করে ফেলেছি, তখন ভগবান বলবে যে তুই কাজগুলো করে ফেলেছিস, তুই অ্যাচিভ করেছিস তোর জীবনে যা যা করণীয় ছিল, নাও ইউ হ্যাভ টু লিভ দ্য ওয়ার্ল্ড। সো ডেথ ফর মি উইল বি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, বিকজ দ্যাট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, যেখানে আমি পৌঁছচ্ছি, তার মানে আমি সব কাজ করেছি, ঠিক করেছি ভুল করেছি সেটা পরের ব্যাপারে, কিন্তু আমি আমার জীবনকালে যা যা করণীয় ছিল ওপরওয়ালা যেগুলো, যদি আমি আমি খুব ভগবানকে মানি, আমিও তাই, আমি গড, তো গড মনে করবে যে আমি আমার সব কাজ করেছি, and now I am going to leave this world in the form of a death. That will be the biggest achievement of my life. So this is what I believe actually. এটাও আমি আজকে নিলাম, আমি এতদিনে বিগেস্ট অ্যাচিভমেন্ট ভাবতাম অন্য কিছু, যে যা যা স্বপ্ন আমি দেখেছি সে স্বপ্নের চূড়ায় পৌঁছানোটা অ্যাচিভমেন্ট, বাট আজকে এটা আমি নতুন ভাবে নিলাম Thank you, thank you, যে মৃত্যু হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। thank you, Dada, thank you. রিয়েলি বাহ, এটাই হচ্ছে সাবজেক্ট। চারজন শিল্পী এক জায়গায় বসলে সবার মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, সবার মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে। একদম, 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 একদম true, true. সত্যি একটা 25 বছরের মেয়ে সোনালি ওর পাশে বসে ওর এনার্জি লেভেল, ওর চাইল্ডিশ অ্যাটিটিউড, এটাও কিন্তু শিক্ষা, এটাও কিন্তু শিক্ষা যে ভাই আমরা এত কম বয়সে এসেও আমরা জমিয়ে দিতে পারি, একদম, একদম, একদম। তাই তো? আমরা
জমিয়ে দিতে পারি মানে আমরা অফিসিয়ালি জমাতে আসিনি, আমরা অফিসে এসে গলিয়ে দিতে এসেছি। একদম একদম একদম। সোনালি এরকম করে শুধু হাত দেবে, একদম তাতেই গরমে সবকিছু গলে যাবে একদম। তাই তো? সোনালি সব থেকে সুন্দর কি বলবো পাপ্পু? সোনালির সব থেকে সুন্দর কি? সব থেকে সুন্দর অবভিয়াসলি অনেক কিছু আছে, তার মধ্যে যেটা আমার পার্সোনালি মনে হয় ওর মধ্যে যেটা সবচেয়ে বানিয়ে বলার প্রয়োজন নেই। বানিয়ে আমি কোনোদিন বলি না বানিয়ে। আমি এই যে প্রয়োজন নেই, এটাও তোর একটা নেগেটিভ, এটাকে আমি উড়িয়ে দে। প্রচন্ড আই স্পিক মাই মাউথ অ্যাকচুয়ালি আমি একদম বানিয়ে বলতে পছন্দই করি না। সোনালি যেটা সবচেয়ে পজিটিভ জিনিস ওর মধ্যে ওর এই অ্যাক্টিভনেসটা আমার মনে হয় এটা হচ্ছে পজিটিভ জিনিস। আর যদি আমাকে নেগেটিভও বলতে বলো আমি নেগেটিভটাও বলবো, কারণ কি ভালো বলে খারাপটাও বলতে হয়। সেটা হচ্ছে শি নিডস টু বি কাম, কোয়াইট, শি নিডস টু বি মোর থটফুল, শি নিডস টু থিঙ্ক মিলিয়ন টাইমস বিফোর শি স্পিক্স, নট অনলি 10 টাইমস। হাউ আই থিঙ্ক দিস ইজ, এটা যদি ও করতে পারে তাহলে আই ক্যান অ্যাসিওর ইউ দাদা শি ক্যান রিচ অ্যাট আ ভেরি হাইয়েস্ট লেভেল, ভেরি হাইয়েস্ট লেভেল। এই কথাটা আমি কবার বলেছি সোনালি তোকে? আমি একটা ছোট্ট অপশন বলেছি। হোয়াটসঅ্যাপে যেমন কোনো ভয়েস এলে আমরা কি করি, 1 স্পিডে শুনি নর্মাল ভাবে। এবার ও যখন কাউকে 13 মিনিট 15 মিনিটের ভয়েস পাঠায় আমরা কি করে শুনি, 1.5 করে দিই অথবা 2 করে দিই, তাই তো? আমি ওকে ঠিক এই কথাটাই বলেছি যে তুই তোর স্পিচ পাওয়ারটা 1 থেকে 0.75 করে দে। অসম্ভব ভালো হয়। দেখো ভালো বক্তা হতে গেলে তো ভালো শ্রোতা হতে হবে, আর ভালো শ্রোতা হলেই তুমি ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে, আর যখনই ভালো কিছু শিখবে ভালো কিছু বলবে। সো দিস ইজ বেসিক রুলস, ঠাকুর দিদা বলে গেছে। ব্যাস। আমি রাজনীতিতে ডিরেক্ট লিঙ্ক নই, কিন্তু আমি আগেও বলেছি আমি আমি মোদির প্রত্যেকটা স্পিচ শুনি। ও শুধু শুনি মানে কি, ওই যে কথা, একটা কথা থেকে আর একটা কথার যে গ্যাপ, ও সত্যি কথা ওই সময়টার মধ্যে উনি কিন্তু ভেবে কথা বলে। একদম আর আমাদের দিদি, আমাদের সবার কাছে উনি একদম অনেকটাই শ্রদ্ধেয়। একদম কারণ আমি আবারও বলছি পার্টি পলিটিক্স আমি বুঝি না, আমি একটা জিনিস বুঝি, ওই বয়সের একটা মহিলা সারা ওয়ার্ল্ডকে কাঁপিয়েছে। দাদা একটা কথা বলি, আরেকজনের কথা, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী মুখের সামনে নিয়ে বলো। আই লাভ দ্যাট লেডি, মানে ইন্দিরা গান্ধী মনে হয় ওয়ান অফ দ্য পাওয়ারফুল লেডি। আমি মেয়েদের উন্নতিতে খুব প্রাউড ফিল করি, যে কেউ হোক, সেই মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে মমতা ব্যানার্জি। আমি মেয়েদের উন্নতিতে খুব প্রাউড ফিল করি। কেন জানি না মেয়েদের ওই যে রানী লক্ষ্মীবাই, তারপরে এই বাই ওই বাই, সেই সমস্ত দেখে এখনো আমি সেগুলো দেখতে ভালোবাসি। একটা ছোট্ট কথা বলি, এখন এই প্রচুর মহিলারা ওই ফেমিনিজমের গল্পটা তুলছে, কিন্তু আমি যেটা মানি ফেমিনিজম মানে কিন্তু ফিজিক্যাল ইকুয়ালিটি নয়, যে আমার যতটা শক্তি সোনালিরও ততটা শক্তি হওয়া দরকার। ফেমিনিজম মানে হচ্ছে মানে সিরিব্রাল ইকুয়ালিটি, মানসিক ইকুয়ালিটিটা কিন্তু ফেমিনিজম। কিন্তু এই ফেমিনিজমের ব্যাখ্যাটা না এত ভুলভাবে আজকাল প্রকাশিত হচ্ছে, আমার মনে সেটা সবারই বোঝা উচিত। হোয়াট ইজ ফেমিনিজম ইজ অ্যাকচুয়ালি অল অ্যাবাউট, ইটস নট অ্যাবাউট একই শক্তি, ইটস অ্যাবাউট মানসিক সমতা। ওটাই ইম্পর্টেন্ট, এই মানসিক সমতাটাই ফেমিনিজমের আসল অর্থ। কিন্তু এটা না ফুল রং ভাবে পৌঁছানো হয়, মানে ছেলেটা সিগারেট খাচ্ছে মানে আমিও সিগারেট খেতে হবে তবে ইকুয়াল, না তা নয়। কারণ কি প্রকৃতি ইটসেলফ ছেলেকে ছেলে বানিয়েছে, মেয়েকে মেয়ে বানিয়েছে। এর ইজ অ্যান মানে ডিফারেন্সিয়েট। আমি মেয়ে হিসাবে নিজেকে অহংকার হব, আমি কেন ছেলের মতো হতে যাব, তাই না? এটা আমার বারবার মনে হয়। সোনালি, বোল্ড মডেল নিয়ে সমাজের জাজমেন্ট কতটা ফেস করতে হয়েছে কি শুরু থেকে এখন অব্দি? এখন তো তুমি জানোই যে গত 1 বছরে আমি অর্গানাইজিং জগতে পা রেখেছি। তো এখনো কিছু মানুষের আমার, যদি আমি তোমায় একদম ওপেনলি বলছি, আমি ওই তোমার বিকিনি বা বলো এবার ওয়ান পিস কি বলে বলতে একটু হোয়াট এভার, বিকিনি মনোকিনি, হ্যাঁ মনোকিনি করিনি আমি কোনোদিন। বিকিনি ছবি দেখলে অনেকে রাত্রে ঘুমোতে পারে না, ঘুম চলে যায়, কেন করেছে অর্গানাইজার, হ্যাঁ অর্গানাইজার হিসেবে কেন করেছে। রাত্রে অনেক ফটোগ্রাফারের ঘুম উড়ে যায়, অনেক মহিলা অর্গানাইজার আমায় ফোন করে বলে সোনালি এবার তো ছেড়ে দাও, অনেক তো হলো, এবার তো ছেড়ে দাও। ইনফ্যাক্ট দেখো, আমি যখন কাজ করেছিলাম বোল্ড, তখন আমি টাকা নিয়ে কাজ করেছিলাম ওই সময়। সেটা কে কি ভাবলো, কারা এখন সেটা নিয়ে অ্যানালিসিস করছে, সেটা কি ভাববে ভবিষ্যতে, ওটা ভেবে কিন্তু কাজ করিনি।
ওই সময় আমার রিকোয়ারমেন্ট ছিল, আমি কাজ করেছি। এখন আমি খুব একটা ছাড়িও না, এরকম নয় যে আমি বলছুট করি। কখনো কখনো ইচ্ছে হয় যে যে জনারটা দিয়ে আমি আমার শুরু করেছি ওই জনারটাকে আমি আরেকবার মানে আমি ইমপ্লিমেন্ট মানে করি তুই বলতে চাইছিস যে অর্গানাইজার হলে বলশুট করা যায় না, বা মানে এটা জগৎ ভাবে? এটা আমি মনে করি, কারণ আমি এরকম অবজেকশন প্রচুর পেয়েছি, এখনো পাই। প্রচুর অর্গানাইজার আমাকে ফোন করে বলে যে তোমার তো তুমি কি করছো এগুলো, হোয়াট আর ইউ ডুইং। অনেক মডেলও বলে দিদি দেখো এগুলো তুমি কেন করছো বা হোয়াট এভার। প্রচুর মডেল আছে যারা আমার স্ট্যাটাস দেখে, 80 জন 100 জন 150 জন 200 জন দেখে কন্টিনিউয়াস। এবার তারা মনে মনে কি ভাবছে, আই মেবি সামবডি ইজ অ্যাপ্রিসিয়েটিং বাট দে আর নট রিভিলিং ইট। কিন্তু জেনারেলি জেনারিক সেন্সে অনেকেই আছে তাদের তারা দেখে যে জিনিসটা খুব নেগেটিভ হবে না। আমি এখানে একজনের নাম না করে বলবো, একটি স্বনামধন্য গ্রুমার আছেন, উনি আমার এই ধরনের ছবি দেখে তিনি বলেই দিয়েছিলেন আমাকে আমি কাজ করবো না তোমার সাথে। তো ফর দ্যাট রিজন কি আমি সেই থেকে তারপর থেকে আমি একটু, আমি লাস্ট আমি করি যখন অনিমেষদার সাথে কাজটি করি, বলছুট একটি করি, ভিডিও ছিল ওটা আমার। সেটা অন্য ধরনের কাজ ছিল, কিন্তু ওইটাই আমার শেষ কাজ ছিল। তারপরে কিন্তু আমি আর খুব একটা করিনি, ওটা আমার শেষ কাজ ছিল। কিন্তু তবুও আমি বলবো যে সম্মান করো, তুমি যে কাজই করো, যে কাজই করো, বোল্ডও যদি করো সেটা সম্মান করো। বোল্ড মানেই যে জিনিসটা, বোল্ড ক্যান বি বিউটিফুল, বোল্ড মানেই যে জিনিসটা বাজে তা নয়। প্রেজেন্ট করার একটা তারিকা আছে, একটা ওয়ে আছে। যে তোকে সব থেকে বেশি বোল্ড কাজ করতে না করেছে, বা যে তোর বোল্ড কাজের জন্য তোর সাথে কাজ না করতে চেয়েছে, কোনোদিন যদি তার ফোনটাকে হাতে পাওয়ার সুযোগ পাস, তাহলে সেখানে এমন কিছু দেখতে পাবি যেটা তোকে অনেক ইন্সপায়ার করবে। বোঝাতে পারলাম? হুম বোঝাতে পারলাম? হুম আমি একজনের নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, একজন বিদেশি নায়িকা আছেন, তিনি 70 ইয়ার্স ওল্ড, সে প্রতিদিন গড়ে 2টো করে তার বোল্ড ছবি ছাড়ে, ভিডিও ছাড়ে, রিলস ছাড়ে। তার ইনস্টাগ্রাম ফলোয়ার 1.3 ক্রোর, 1,03,000 তার ফলোয়ার। এখানকার না বিদেশি? না না, বিদেশি, বিদেশি। এখানে আমি একটা কথা বলি। আমি এখানে একটা কথা বলবো। আমি তোমাদের দুজনের কথাটাই একদম ঠিক। আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে দিই দাদা। ধরো আমার মা বিয়ের আগে জিন্স পরতো, হুম, আমার মা বিয়ের পরে তার আলমারিতে জিন্সের জামাটা আছে, জিন্সের প্যান্টটা, কিন্তু জিন্স পরা সে আর পরে না, কারণ কি সে স্ত্রী হয়েছে। কিন্তু সে হয়তো তোমার চুড়িদার পরে। কিন্তু সে যখন মা হয়ে একটু গেল, মুখে নাও। সে যখন মা হয়ে গেল তখন সে চুড়িদার না পরে শাড়ি পরলো। এই যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টানো এবং সময়ের সঙ্গে সঙ্গে কোন কাজটা করা উচিত কোনটা করা উচিত না, সেটা কিন্তু মানতে হবে। আমার কেন মনে হয়, কারণ আমরা সামাজিক জীব, আমরা সোশ্যাল বিং, এবং আমাকে এটা ভাবতে হবে যে আমি কোন সোশ্যাল স্ট্রাকচারে আছি। উই ক্যানট ফরগেট। মানে এইটাই কি, আচ্ছা এইটাই কি ইমরান হাশমি আগে একরকম ছিল, ইমরান হাশমি এখন চেঞ্জ হয়ে গেছে তার জন্য না? ভেরি ট্রু। তুমি ইমরান হাশমির মার্ডার দেখবে আর ইমরান হাশমির জিন্দেগি নাম ওই কি বলে হামারি আধুরি কাহানি দেখবে। মানে এইটা তুমি যদি নিজেকে না পাল্টাও, তোমার বয়সের সঙ্গে, তোমার ক্যারেক্টারের সঙ্গে, তোমার সঙ্গ যার যার সঙ্গে যদি না পাল্টাও, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই লোকেরা খারাপ বলবে, কারণ কি আমরা সবাই সামাজিক জীব। ঠিক, ঠিক। বুঝতে পারছি? আমি তোমাদের দুজনকে রেসপেক্ট করে কথাটা বলছি। হুম, কিন্তু আমি তো বলতে পারিনি যে আই এম স্টেইং ইন সুন্দরবন, কেউ দেখছে কি দেখছে না আমার যায় আসে না। জায়গা আছে। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট উই আর আ সোশ্যাল বিং। তাই কিন্তু আমরা হিউম্যান বিং, আর গরু ছাগল ভেড়া আলাদা। দে আর ওয়াইল্ড অর ডোমেস্টিক অ্যানিমেল, বাট উই আর মানে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। দিস ইজ ওয়াই হুইচ ইজ মেকিং আস ডিফারেন্ট ফ্রম দেম। তো একদম সোনালি যেটা বললো, তুমি যেটা বললো, একদম বোল্ড। সেই জন্য আমি তোমাকে বলি যে মহিলাটি ছাড়ে সে কি বিদেশে ছাড়ে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা তো আলাদা। আলাদা। আমি তো আমার হেরিটেজ, আমার কালচার, আমার ইন্ডিয়ান এটা হওয়ার মেনে যে নিতে হবে। অরাটা, সেটা তো ডিনাই করতে পারি না। পারবো না। আমিও তো হয়তো হাফ প্যান্ট পরে ছবি তুলেছি, চলেছি, হয়তো হয়তো ফ্রেঞ্চি পরে ছবি তুলেছি, হয়তো আছে। কিন্তু আজকে বিং অ্যান টিচার, যখন আমি টিচার হয়ে গেছি, আমার এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এটা ছাড়তে পারি না। বিশ্বাস করো, আমি এরকম প্রচুর ফাইন আর্টসের কাজ করি, ছবির কাজ করি, ছবি তুলি, হ্যাঁ, যেগুলো আমি আমার সোশ্যাল সাইটে ছাড়তে পারি না, বিকজ আমার স্টুডেন্টরা আছে। এখানে আমি একটা কথা বলবো, এটা একমাত্র এই জন্যই হয়তো ছাড়তে পারি না, আমি পারি না যেহেতু আমার ওই যে বললাম যে প্রফেশনটা স্লাইট ডিফারেন্স হয়ে গেছে। এরকম অনেক, তুমি তো নিজেও জানো, অনেক মডেল আছে, আমি কারো নাম করছি না, যারা এখনো আমার থেকে এজেড মডেল, তারা কিন্তু বিকিনিতে কাজ করছে, বিকিনি করছে, আমি দেখছি রেগুলার ওয়াইজে তারা রিল কিন্তু ছাড়ছে। যেহেতু তুই অর্গানাইজার হয়ে গেছিস, আমি করতে পারি। এবং সব থেকে দুঃখের বিষয়,
সেই গ্রুমারটি আমার বলে যে আমার আমার এখানে আমার এসেছিলেন, তিনি কাজ ফাজ করেছেন, করে উনি আমায় বললেন যে আমাকে তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি দাও, আমি প্রমোট করবো। বিশ্বাস করো দাদা, 1,10,000 ফলোয়ার হওয়া সত্ত্বেও ইনস্টাগ্রাম আমি তাকে লজ্জায় দিতে পারিনি, যেহেতু ইনস্টাগ্রামে আমার ম্যাক্সিমাম বোল্ড পিকচার্স রয়েছে। আমাকে এই তাকে যে আমি ফেসবুক কেন দিতে পারবো? আমি যেটা বলি, আমি যখনই যেটাই করব আমি প্রাউডলি করব, যাতে আমি ওপেনলি করতে পারি। যখনই আমি কোনো কাজ লুকিয়ে করব, তার মানে ভেবে নিতে হবে সামথিং ইজ রং ইন মি। আমি কোনো কাজ যখন লুকিয়ে করব দাদা, তার মানে কি কোথাও আমি নিজেও জানি যে দিস ইজ নট রাইট, তাই আমি লুকিয়ে করছি, এই নয় কি? আবার যে ও সোনালী একদম সুন্দর কথা বলেছে যে ও সোনালীর চেয়েও এজেড মহিলাটা বিকিনি পরে করছে। আমাকে বলো তো দাদা, আমি আজকে যদি এরকম স্লিভলেস গেঞ্জি পরতে চাই, আমি পরতে পারবো না। কেন জানো? আমার বাইসেপটা নেই, আমি জানি। সো আমি যখন কিছু পরবো, আমাকে জানতে হবে আদৌ আমাকে মানাচ্ছে মানাচ্ছে তো। কিনা। আমি একটা শ্রাদ্ধ বাড়িতে বেনারসি শাড়ি পরে যেতে পারবো না। পারবো না তো। তুমি এই যে ড্রেসটা পরে আছো, ইউ আর কমফোর্টেবল অ্যান্ড ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, অ্যান্ড ইউ নো যে আজকে যারাই দেখুক না কেন খারাপ বলবে না, এবং তুমি সেটা পরে বাজারে ঘুরে আসতে পারবে। এটা তো প্যারামিটার না, ম্যাটার করে, প্যারামিটারটা তো প্যারামিটার ম্যাটার করে। সোশ্যাল সোসাইটির বড় বড় প্যারামিটার তো সোসাইটি। হাউ আ পারসন ইজ ক্যারিং আ ড্রেস, এটাও তো ম্যাটার করে যে আমি ক্যারি করতে পারছি কিনা। ক্যারি করাটা তার ধরো আমি তুমি ভালো করেই জানো যে আমাদের তুমি চেনো তাকে, আমি নাম করছি না, ভারী সুন্দরী একটি মেয়ে, অসম্ভব সুন্দর, তার মানে প্লাস সাইজ, হুম এবং তিনি প্রচুর পরিমাণে উনি বোল্ড 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 মডেলিং, উনি, আমি নামটা করছি না, হুম অসম্ভব সুন্দর, কিন্তু she knows how to carry। আমি তাকে বলেছি, ভাই তুমি এত সুন্দরভাবে শান্তিনিকেতনে, আমি তার সাথে গিয়ে শুটও করেছি, আমি নামটা বললাম, হুম শান্তিনিকেতনে গিয়ে তার সাথে আমি একসাথে শুট করে এসেছি, থেকে এসেছি। ভদ্রমহিলা অসম্ভব, আই রিয়েলি লাইক হার, আই এম আ ফ্যান অফ হার। আমার থেকে বেশি ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে রাজত্ব করছে। আই এম রিয়েলি আ ফ্যান অফ হার, আই লাইক হার। জানো বাপু, তোমার এই কথাটা একটা মিললো আমার সাথে, মাইন্ডে চলছিল। আমি 2018-19 পর্যন্ত প্রতিদিন আমি ফেসবুকে রাত্রি 8টার সময় একটা কথা লিখতাম, আচ্ছা। যে লেখাটা এত শর্ট হবে, যে লেখাটা পড়ার জন্য প্রতিদিন মানুষ অপেক্ষা করে থাকতো, হ্যাঁ, আর ওই কথাটা পড়ার জন্য মানুষ অপেক্ষা করে থাকার পরে যখন কথাটা আসতো, তখন মানুষ কোনোভাবেই তার ঠোঁটের কোণে একটা হাসি আসবে, মজা পাবে। তো তার মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হলো ল্যাংচা অসভ্য মিষ্টি। আই লাভ ইট, লাভলি। ঠিক এইটুকুনি একটা ওয়ার্ড দিয়ে আমার না মানুষের খুশি দেখতে, আনন্দ দেখতে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। এই যে মানুষ হাসবে, মানুষ মজা করবে, এগুলো না আমার খুব, আমি দূর থেকে এগুলো খুব এনজয় করি। এবার ওই যে কথাটা আমি লিখেছিলাম, কথাটা ভীষণ ছোট কথা, কিন্তু প্রচুর মানুষ ওটাতে আনন্দ পেয়েছে। লাভলি। এরকম প্রতিদিন আমি একটা করে লিখতাম। এই যে সুদীপ বিশ্বাসকে চিনিস তো, মানে সুদীপ বিশ্বাসকে, সুদীপ বিশ্বাস আমাকে একটা পেজও করে দিয়েছিল, যেখানে আমি প্রতিদিন আলাদা করে না ওখানে লিখতাম, ওখান থেকে টেনে নিয়ে আসতাম লেখাটা। খুব মজা পেতাম। হঠাৎ করে একদিন আমার মেয়ে দাম করে দরজাটা খুলে ঢুকলো, ঢুকে বললো, বাবা এগুলো কি হচ্ছে? কেন মা, কি হচ্ছে? তুমি এগুলো কি লিখেছো? কি লিখেছি? দেখলাম সেখানে লেখা আছে BRA ব্রা আর BAR বার, দুটোই খোলার জন্য পুরুষ অপেক্ষা করে। আমি খুব বাজেভাবে হাসছি, বাট আই এম লাভিং দিস থিং অ্যাকচুয়ালি। এই কথাটা লিখেছিলাম বলে আমার মেয়ে আমাকে গিয়ে রিঅ্যাক্ট করে। আমি আমার মেয়েকে প্রথমে এটা বুঝিয়ে দিই যে, শোন মা, তোর যারা বন্ধুরা তোকে এটা নিয়ে খিল্লি করেছে, মজা করেছে, তাদেরকে বলবি যে আমার পাপার ওই ইন্টেলিজেন্সিটাকে দেখ, ওটার পেছনে আমার পাপার যে ইন্টেলিজেন্সিটা ওটা দেখ। বাট কোনো একটা জায়গায় এটা ভাবলাম, আমার ছেলে মেয়েরা এবার বড় হচ্ছে, আমাকে এইবার ব্যাক স্টেপ একটু নিতে হবে, সংযোজিত হতে হবে, ভেবে লিখতে হবে বা ভেবে বলতে হবে। আমাকে এবার ব্যাক স্টেপ এটাই আমি নিতে বলতে হবে। চাইছি দাদা, আর কিছুই না। আমি এটা লিখেছিলাম, বেলুন ফেটে গেল, বাচ্চাটা কাঁদতে শুরু করলো। ও মাই গড, দিস ইজ স্টানিং, দিস ইজ অ্যাবসলিউটলি স্টানিং। এই যে কথাটার মধ্যে কি কি আছে, প্রচুর কিছু আছে, যে প্রচুর যেভাবে কিছু, নেবে। যে যেভাবে নেবে। একদম আমার এই কথাগুলো আমি ছেলে আর মেয়ে, বাথরুমের বাইরে তো হিজ অ্যান্ড হার লেখা থাকে, হ্যাঁ 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 তো আমি হিজ অ্যান্ড হারের মধ্যে খুব
মানে গন্ডগোল করতাম। আমিও করি পুষার পুলের মধ্যে দরজায় ঢোকার সময় আরে পুল লিখেছে মানে টানবো না ঠেলবো মানে সো কমপ্লিকেটেড। তো সেখানে আমি পুশ আর পুল নিয়ে একটা ছোট্ট লেখা লিখেছিলাম। তো আমি বললাম এইটা পুশ আর পুলটা কিভাবে আমরা লিখলে মানুষের মনে থাকবে বা কত সহজে এটা বোঝানো যায়। তো এক একজন এক এক রকম লিখছে। তো তার পরের দিন 24 ঘন্টা পর আমি একটা সাদা কাগজের মধ্যে একটা ছবি আঁকলাম, মধ্যখানে একটা দাগ দিলাম, এদিকে হচ্ছে মেল এদিকে ফিমেল, শুধুমাত্র ফিমেলের জায়গাটা গোলটা ওপরে দিলাম আর মেলের জায়গায় গোলটা নিচে দিলাম। বুঝেছো না বোঝনি? এই কথাটার জন্য মানে ঝড় বয়ে গেল, এত হাসাহাসি লোকে করেছে। এটাই তো, আরে ছোট্ট জীবনে যত বেশি হাসবে তত আনন্দে থাকবে। যখন দেখলাম আমার বাচ্চারা এবার ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি লেখাটা ভুলেই গেলাম। সবই সমাজের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে তো পাল্টাতে হবে দাদা। এটা ঘটনা, যদি না এটা আমি পাল্টাও তাহলে ফিল ডাইনোসর করলাম হয়ে যেতে কথাটা, হবে। এতদিন পর কথাটা মাইন্ডের ভিতরে এলো। এডিটিং বেশি ইম্পর্টেন্ট না অরিজিনাল স্কিল? অবভিয়াসলি অরিজিনাল স্কিল। একদম, তুমি যত ভালোই রান্না করতে পারো দাদা, হ্যাঁ, তোমার যদি সবজিটা পচা থাকে তোমার রান্না ভালো হলেও রান্নাটা খেতে পারবে না তুমি। সো ছবিটাই সবচেয়ে মানে স্কিল খাটিয়ে ছবিটা ভালো করে তোলো। এডিটিং একটা মানে পার্শ্ববর্তী ক্রিয়া। এবং বলি কম্পিটিশনের ক্ষেত্রে ইফ ইউ গো ফর আ কম্পিটিশন অফ ফটোগ্রাফি, ওখানে কিন্তু এক্সট্রিম এডিটেড ছবি কিন্তু গ্রহণযোগ্য করে না, এবং এডিটিং আজকাল ছবি নাই না। আরেকটা কথা বলি প্লিজ, আজকাল এআই এর গল্প আছে, এআইটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওটা যাতে স্কিলকে ছাপিয়ে না যায়, ফটোগ্রাফির স্কিলটাকে যাতে ছাপিয়ে না যায়। জীবনে কেউ আছে তোমাদের দুজনেরই জিজ্ঞেস করছি যাকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া যায়? Special thanks to everybody, Dada. I want to give thanks to every single person who are directly, who are indirectly associated with me. যারা আমার ভালো চায় তাদেরকে থ্যাঙ্কস জানাবো, যারা আমার খারাপ চায় আমি তাদেরকেও থ্যাঙ্কস জানাবো। দুজন কি, যারা ভালো চায় তাদের থ্যাঙ্কস, যারা খারাপ চায় থ্যাংক ইউ সো মাচ ফর নট লাইকিং মি। আমি যখনই দেখেছি যে তোমরা আমাকে ভালোবাসছো না, আমি চেষ্টা করি কেন ভালোবাসছো না জানার, আর যখনই ওইটা জানতে পারি যে ওরা কেন আমাকে ভালোবাসছে না, সেই নেগেটিভ জিনিসটাকে আমি পজিটিভ করার চেষ্টা করি। ইন দ্যাট ওয়ে আই অলওয়েজ গ্রো। আই বিলিভ ইন গ্রোয়িং এভরি মোমেন্ট। এখানে গ্রোয়িং মানে আয়তনে নয়, এখানে গ্রোয়িং মানে ইনওয়ার্ড গ্রোয়িং অফ মি। সো দিস ইজ হোয়াট আই বিলিভ ইন। আই উইল গ্রো অল মাই লাইফ টিল মাই লাস্ট ব্রেথ। সোনালি? স্পেশাল থ্যাঙ্কস অবভিয়াসলি আমি ফার্স্টে তো এটা বলবো যে স্পেশাল থ্যাঙ্কস আমি এই গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দেবো, আমার অনেক অভিজ্ঞতা দেওয়ার জন্যে, অনেক কিছু শেখাবার জন্যে এবং সর্বোপরি মানুষ চেনাবার জন্যে, মানুষ চেনাবার জন্যে, একদম দারুণ কথা বলেছো এবং সোনালি। আরো নিজেকে সমৃদ্ধ করার জন্য যে এবার দেখো তুমি চিনে গেছো, এবার দেখো তুমি কি করবে, তুমি কিভাবে এগোবে, এই রাস্তাটা দেখাবার জন্য, পাথ দেখাবার জন্য। আর হ্যাঁ, একটা কথা আমি বলবো, আমি মাঝে মাঝেই এটা আমি জেনিকা তোমাকে বলছি পার্সোনালি, একদমই মাঝে মাঝে না খুব রাগ হয় তোমার উপরে। পার্সোনালি বলতে তাও লাইভে, Live. কোনো ভাবে পার্সোনাল নয়। আরে যে আমি কেন তুমি আমাকে ইন্সপায়ার করেছিলে বলেই তো আমি অর্গানাইজিং তো কিছু জানতাম না। খুব সিম্পল ছিল আমার লাইফ অ্যাজ আ মডেল। যেতাম, কাজ করতাম, বেরিয়ে আসতাম, মেকআপ করতাম, শ্যুট করতাম, বড় যে শ্যুটের পর 15 দিন বাদে ফটোগ্রাফারকে একটু তাড়া মারতাম, ফটোটা। কিন্তু এখন যেটা করি আমি পুরো আমার ইউনিটের জন্য করি, আমার পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ এর জন্য করি, আমার পুরো প্রোডাকশন হাউসের জন্য করি, অ্যান্ড দ্যাটস আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এইটা নেবার মতো কি অতটা ম্যাচিওর আমি, অতটাই কি রেসপন্সিবল আমি হতে পেরেছি, যেটা তুমি করে আমাকে বানাবার চেষ্টা করছো বা বানিয়ে দিয়েছো, এইটা আমার কাছে, আমার ওই জন্যই মাঝে মাঝে রাগ হয় তোমার উপর। একদম অনেস্ট কনফেশন। আর আমি তো তার থেকে বেশি তোমাকে আমি শ্রদ্ধা করি আর ভালোবাসি, অ্যান্ড ইটস ট্রু। আজ যখন একটা মানুষ সফলতা দেখে তখন সে তার বাবা মাকে বলে যে আজ তোমরা আমাকে জন্ম দিয়েছিলে বলে আমি আজকে এই জগৎটা দেখতে পেয়েছি। আর যখন সেই বাচ্চাটা নেগেটিভ কিছু হয় বা তার সফলতাটা নষ্ট হয়ে যায় বা কিছু নেগেটিভ হয় তার সাথে, তখন সে তার বাবা মাকে এটাই বলে, কেন আমাকে তোমরা জন্ম দিয়েছিলে? সবকিছুতেই কানেক্টেড উইথ বাবা মা, তাই তো? বাট জীবন এটাই,
গ্রাফ উঠবে নামবে, এটাই জীবন। মেনে নিতে হবে, মেনে নিতে হবে। রাগ হয়, আমারও আমার বাবার প্রতি রাগ হয় যে আমার বাবা আমাকে কখনো প্রশংসা করেনি, এ আমাকেও করেনি দাদা, না বাবা না মা, জীবনে করলো না কোনোদিন প্রশংসা। প্রশংসা করেনি। আমারও রাগ হয়, কিন্তু যখন আমি এটা ভাবি যে আজকে 10টা মানুষ তো আমাকে, 2টো মানুষ হলেও তো চেনে, একদম একটা মানুষ একদম। হলেও তো ভালোবাসে, সেটাও তাদের দান। তারা এমন কিছু শিখিয়েছে, আমার মা স্টিল আজকের ডেটে ঘন্টা দুয়েক আগে পর্যন্ত আমাকে জ্ঞান দিয়েছে। একদম একদম। সেগুলোই তো আমরা নিয়ে এগোই। খারাপটা তো থাকবেই, কিন্তু আমাদের কাজ, যারা খারাপ কাজ করে না, খারাপ কাজ করাটা তাদের একটা হ্যাবিট হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। আর ভালো কাজ করাটাও কিন্তু একটা হ্যাবিট। হুম। ভাই আমাকে কেউ আটকাতে পারবি না, আমি ওইটাই করব। এবার তুই কি কর, তুই কি করবি? আসলে দাদা ও যেটা বললো যে আমি অর্গানাইজার, অর্গানাইজ মানে হচ্ছে সবকিছুকে গুছিয়ে করা। গুছিয়ে করা। আচ্ছা জীবনটাই তো সবচেয়ে বড় গুছিয়ে করা, গুছিয়ে করা। বেঁচে থাকাটাই তো সবচেয়ে বড় অর্গানাইজ। সকালে উঠে রাত মাজবো তারপরে খাবো, এটা তো আমি অর্গানাইজই করছি নিজেকে। ঠিক। তো এর চেয়ে বড় অর্গানাইজেশন তো আর হয় না। তো আমার তো সেটাই মনে হয় যে লাইফের মতো ব্যাপারটাকে যদি অর্গানাইজ করতে পারি, তাহলে এইসব ছোটখাটো শুট করা তো কোনো ব্যাপারই না, সুন্দরভাবে করা যায়। আর নিজেকে প্রতিদিন, যেটা আজকে তোকে একটা জ্ঞান দিলাম, যে রাত্রিবেলা ডায়েরিতে তুই লিখবি আজ তুই ভালো কাজ কি করেছিস। দেখ তোর ভালোটাই থেকে যাবে, বাকি আর কিচ্ছু থাকবে না। মিলিয়ে নে, একদম একদম। মিলিয়ে নে। আমি যখন স্নান করে উঠে রাত্রিবেলা হনুমান চালিসা পড়ি বা আদ্যাস্তব করি, তখন আমি ভগবানকে এটাই বলি, আজকে আমি এগুলো এগুলো করেছি। তিনি সবই দেখতে পান। আমার লেখার মতন ধৈর্য নেই, কারণ এত ফোন আসে ওই সময়টা। হুম। তো আমি ওনাকে এটাই বলি, আজকে আমি এগুলো এগুলো করেছি, ব্যাস। কারণ আমার একটা ভয় আছে। ভয়টা কি? আমি খারাপ যেটা করব সব রিটার্ন আমার পরিবার পাবে, হুম। এটা করতে কিন্তু পারবো না। পরিবার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি একটু বলি দাদা, মানে আমার ফ্যাশন জগতে আসার পেছনে আমার ওয়াইফের একটা বিশাল বড় অবদান আছে। মানে শি ইজ আ ভেরি রিনাউন্ড মেকআপ আর্টিস্ট। আমি জানি না তুমি জানো কি না, মানে অ্যামাং দ্য টপ 10 মেকআপ আর্টিস্ট শি ইজ ওয়ান অফ দেম, দীপ্তমা নন্দী। প্রচন্ড ভালো কাজ করে। এবং আজকে আমরা আমি যাদের সাথে কাজ করি, রীতা, অরিজিৎ, সোনালী, সোমা, পায়েল, প্রিয়াঙ্কা, এরা সবাই জানে দীপ্তমা নন্দী এমন একজন মেকআপ আর্টিস্ট যে আমার মতো এই ক্রাফটকে শিখেছে এবং ভালোবাসে। ও আজও কাজ করছে, ওর ইনস্টিটিউশন আছে লিপস্টিক মেকআপ একাডেমি। ও কিন্তু আমাকে প্রচুর ইন্সপায়ার করেছে ফটোগ্রাফির জন্য, প্রচুর প্রচুর। মানে আজকে সত্যি কথা বলতে 80% অফ দ্য স্কিল দ্যাট আই হ্যাভ ইন মি ইজ বিকজ অফ মাই ওয়াইফ. She has supported me in an uncountable ways. So whatever I am today as a photographer, I salute her and give the credit to her. বুঝতে পারছিস বিয়ে করাটা কত জরুরি? No, she is a stunning woman. I have spoken to her quite a হ্যাঁ, few সোনালি times. কথা She is a বলেছে। stunning woman, I must say. Salutable. যাই হোক, কোথা থেকে 1 ঘন্টা সত্যি 25 কথা মিনিট হয়ে গেল বুঝতে পারছি না। হচ্ছে, একটু আড্ডা মারি। এখনো কিছুই আমাদের, আসলে আমাদের দুটো জিনিস সাপোর্ট দেবে না 1.5 ঘন্টার পরে। এক হচ্ছে এই মাইক্রোফোনটা মাইকটা, এতক্ষণ সাইড হ্যাঁ, দেবে না, আর হ্যাঁ এই মাইক্রোফোনটা সাপোর্ট দেবে না, support দেবে, বুঝতে পারছি। কারণ আমাদের যেটা আবার অরিজিনাল আসবো, আবার আসবো। আবার আসবো, কারণ আজকেরটা আমি সত্যি কথা বলতে আমি মানে আমার এখনো মনে হচ্ছে যেন সব থেকে বেশি, মানে আজ থেকে আমি শুরু করলাম যে আমি যে প্রশ্ন উত্তরটা যেটা করব সেটা আমি সেটা নিয়ে একটু খাটবো, লিখবো, এবং সেটা থেকে প্রশ্ন উত্তর তৈরি করে দুজনকে দেব, এবং সেটা নিয়ে। একদম। এবার সোনালি, একটা তোর ফিউচার প্ল্যান বল। Wow. ফিউচার প্ল্যান যদি তুমি ইন্ডাস্ট্রিতে একটু বলো, মাইক্রোফোন দাও। ফিউচার আমি তোকে ইন্ডাস্ট্রি নিয়েই জিজ্ঞেস করবো, পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞেস করবো না। ফিউচার প্ল্যান অবভিয়াসলি আপকামিং কিছু প্রজেক্ট আছে, এবং অবভিয়াসলি ডিসক্লোজার আমি এই মুহূর্তে সেভাবে করছি না। তোমাকে বলে দিই, তোমার খুব একটি পছন্দের মানুষকে নিয়ে কাজ করতে চলেছি আমি খুব বাহ, শিগগিরই, বাহ। ভদ্রমহিলা, এবং আউট স্টেশনে, এবং তার সাথে আশা করছি একটি র্যাম্প শো আমি নামাবো। যাক, আমার পছন্দের যেটা বললি, আমার অপছন্দের লিস্টে কিন্তু কেউ নেই। নেই, আমার আমার খুব পছন্দের কাছের list এ। মানুষ, পছন্দের বলবো না, আমার একটু ভুল হয়ে গেছে, কাছের মানুষ বলা উচিত ছিল। এবং তার সাথে আমার 2-3 বার কথা হয়েছে, এবং উই আর গোইং টু মিট ভেরি সুন।
এবং আশা করি তুমিও বোধহয় তার একটি প্রোগ্রামে যাচ্ছ খুব শিগগির। তো আমি সেইটা একটা আছে, প্লাস আমার যেরকম চলে। যদি তুই ভদ্রমহিলার সাথে কানেক্টেড থাকতে পারিস, নিজেকে শান্ত, উনি কিন্তু খুব শান্ত মানুষ এবং খুব কোয়ালিটি মানুষ, যদি তুই থাকতে পারিস উনি তোকে অনেক কিছু শেখাতে পারবে। ওনার কাছে একটা, মানে আমি ওনার প্রোগ্রামে গিয়ে, ওনাকে আমার লাইভে ডেকে আমি ওনার থেকে এখনো অবধি যা যা পেয়েছি, আমি ওনার থেকে ওনাকে পাওয়ার পর আমি ভেবেছি যে আমার এতগুলো ভুল ছিল। আমার প্রতিদিন কিন্তু শেখাটা কাজ, প্রতিদিন শেখাটা কিন্তু কাজ। এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি লাইভটা পুরোটা দেখি, আমি কি কি ভুল করেছি, আমার বসাটা কেমন ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু আমি দেখি। নিজের কাছ থেকে কিন্তু নিজের ভুলটা বার করতে হবে। তুই ওনার সাথে লেগে থাকতে পারিস, আমি তোকে বলছি আরো অনেক আছে। আমি একটা জিনিস মনে করি যে ধরো আমার পার্টনার, আমি যার সাথে কাজ করছি, তাকে এইটুকু ক্ষমতা অন্তত রাখতে হবে যে এই ইন্ডাস্ট্রিতে ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা, সেগুলো সে সামলাতে পারে। পার্টনারের মধ্যে যদি কনফিডেন্স এবং যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি বলো, বা যেটাকে আমরা বলি নড়বড়ে ভাব থাকে, সেখানে সে চাট্টান হতে হবে, তাকে পাথরের মতো প্রচন্ড শক্ত কঠিন হতে হবে। সেই জায়গাটা তুই নিয়ে নে না, তাকে একটা জায়গা ছেড়ে আমি ওই কারণেই দাদা, আমার ফিউচার প্ল্যানের মধ্যে এটাও একটা প্ল্যান, যার মধ্যে আমি দেখবো যে সেই কনফিডেন্স, সেই শক্ত কঠিন হওয়ার ব্যাপারটা নিয়ে আমি সেখান থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেবো। এবং আমি এক নিয়েওছি, যেরকম আমি ডিসিশন নিচ্ছিও। তো আমি সেই রকম পার্টনার চাই যে কঠিন হবে, যে হাজার তার পার্টনারের বিরুদ্ধে কেউ বলুক, কিন্তু সে বুঝবে যে এই মানুষটা আমার সাথে কাজ করছে, আমার সাথে ঠিক আছে, যতক্ষণ ঠিক আছে। তো আমি তার মিটিং করিস কারোর সাথে, কতক্ষণ করিস? ওই রকমই আধ এক ঘন্টা। আধা এক ঘন্টা হতেই পারে না। চল 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে কাজের কথা কতক্ষণ কি বলিস আর অকাজের কথা কি বলিস, এটাকে একটা গ্রাফ তৈরি করবি। গ্রাফ তৈরি করবি, দেখবি তুই মিটিং যেটা করিস সেটা জিরো। দেখবি তুই তোর মিটিংটা টোটাল একদিন অডিও রেকর্ড করবি, তবেই দিয়ে তুই বুঝতে পারবি যে তুই ভুলটা কি বলে এলি ওখানে, শুধু অকারণে সময় নষ্ট। না না, আমরা যখন প্রজেক্ট করি অর্গানাইজার হতে গেলে না, তোকে সবথেকে বড় জিনিস যেটা করতে হবে, কাজের জায়গায় কাজ তোমাকে লিখে নিয়ে যেতে হবে। লিখিত আলোচনা করবো, লিখিত আলোচনা করব, আলোচনা করে উঠবো, এসে ওটার উপরে কাজ করব। ওখানে গিয়ে এসব আলোচনা করবো না যে ওটা এই ওটা এই, ও আমাকে বাধা দিচ্ছে, ও আমাকে এটা করতে পারে, আর কেউ যদি নড়বড়ে হয় তাকে তুমি বলো, দেখো তুমি নড়বড়ে, আমি বুঝে গেছি, তুমি এই সেকশনটা দেখো, যেটা আলেকজান্ডারের মতো যেটাকে বুক ফুলিয়ে সামলাতে হবে সেটা আমি দেখছি। তোমার মধ্যে তো সবকিছু থাকে না। পাপ্পুকে কেউ মারলে পাপ্পু মারতে পারবে না, পাপ্পু তারপরে ভাই তুমি আমাকে মারতে এসছো, আমি তোমার জন্য ভালো ছবি তুলে দিচ্ছি, তুমি এটাতে খুশি থাকো। ইয়েস ইয়েস ইয়েস, একদম একদম একদম, আই লাভ ইউ, একদম ঠিক বলেছো। আমি এমনিও ব্যালেন্স থেকে দূরে। আমাকে কেউ অপমান করতে এলে এই মাথার নিচু করে দাঁড়িয়ে থাকি, এবার আমি যাই। ও মাই গড, অ্যাবসলিউটলি একদম। আমাকে কেউ মারতে এলেও আমি তার থেকে গুড ভাইবসটা নিয়ে আসবো। সেই বাড়িতে যাওয়ার পরে ভাববে মালটা কি, মালটাকে মারতে গেলাম, এত খারাপ কথা বললাম, তারপরেও সে আমাকে অ্যাটাক করলো না, কারণ সে আমার মতো বয়স। ভেরি নাইস, একদম। 4/4/2004, 04/04/04 সেই দিন থেকে কালীঘাটের ব্রত করি। আমার মাথা ঠান্ডা, আমি এতটা উগ্র মেজাজের ছিলাম। ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আগে আমি 120, 130, 150-তে গাড়ি ভাড়াতাম, না র্যাশ ড্রাইভ, এরম 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 করতাম। তোমাদিকে নিয়ে রবীন্দ্র সদনের সামনে এরম করে গাড়িটাকে হেলালাম, ওই ভয় পেয়ে গেল, ওই ভয়টা মাথার মধ্যে ঢুকে গেল। তাই জীবন সবকিছুকে আস্তে 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 করে আজকে আমি যে রাগটাকে কন্ট্রোলে এনেছি, এখনো আনতে পারি। বড় লেসন দাদা দিলে, একটা বড় লেসন এটা। অনেক ভুল করে ফেলি, শেষ অব্দি চেষ্টা করি। যখন আমি রেগে যাচ্ছি তখন বলি হে মা, রক্ষা করো মা, আমার রাগটা কমিয়ে দাও মা, আমাকে আস্তে 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 হচ্ছে। সেরকম দেখ, তোর কাছে অন্য কোনো অপশন নেই। তুই তোর জীবনের মৃত্যুর দিন অব্দি তোকে এই ইন্ডাস্ট্রি তোকে ছাড়বে না, আমিও চাই না তোকে ছাড়বে, আমিও চাই না তোকে ছাড়বে। এখান থেকে তুই যদি অন্য কোনো কাজে যাস না, তুই শান্তি পাবি না।
শান্তি পাবি না, কারণ এখানে তোর একটা জায়গা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ও ভালোবেসে কাজটা করছে, ভালোবেসে কাজ অবভিয়াসলি। করিস। একদম ঠিক এটার কথা। জন্যই তোকে আমি হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও তোকে সময় দিই, 2 ঘন্টাও সময় দিই, ব্যালেন্স করে চল। একদম একদম, না না, ও থাকা উচিত ইন্ডাস্ট্রিতে। আর আমি আজ তোকে বললাম, তুই পাপ্পুর সাথে দিনে অন্তত পক্ষে 8 ঘন্টা কথা বলিস। হুম। এটা তোকে শাস্তি দিলাম যদিও, না 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 না, একদমই না। ঠিক আছে? আমি এখনো অব্দি পাপ্পু, মানে খুব অন্যরকম ভাবে বলছি, আমি এখনো অব্দি যত মানুষের সাথে মিশেছি, যত মানুষের সাথে লাইভ করেছি, এখনো অব্দি বলছি ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ, আমার প্রণাম নিও। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার জাস্ট সম্বন্ধে আমি তোমার সম্বন্ধে প্রচুর স্টাডি করেছি, আমি প্রচুর স্টাডি করেছি, তোমার প্রোফাইল দেখেছি, প্রচুর স্টক করেছি। করার পর আমার এই যে লেখাটা, সেই লেখাটার মধ্যে এটাই ছিল যে তুমি যেটা বলো খুব সামনাসামনি বলো, পেছনে বলো না। তোমার ছবি, তোমার কথা বলা, তোমার অ্যাঙ্কারিংও দেখেছি, সবকিছু। এবং আজকে তোমার টোটাল যে সাবজেক্টটা আমার সামনে এলো, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে তোমার মতো একজন মানুষের কাছ থেকে এরকম অ্যাকনলেজমেন্ট পাওয়াটা আমার কাছে অ্যাচিভমেন্ট দাদা। আর ছোট্ট করে দুটো কথা বলিনি তাড়াতাড়ি, আমাদের একটা অনুষ্ঠান, একটা লঞ্চিং পার্টি আছে, সেটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটা শুট করেছি। লঞ্চিং এর দিন তোমাকে থাকতে হবে না, ক্যালেন্ডার লঞ্চিং এর দিন থাকতে হবে, ডিটেলস পরে জানিয়ে দেবো। আর 21 হ্যাঁ, জুন। পুরো আরেকবার বলে দেবো, ওটা আরেকবার। আর একটা ছোট্ট কথা বলে, আমার একটা বড় জিনিস যেটা আমি মানি দাদা, সেটা হচ্ছে দেখো, যতক্ষণ বেঁচে আছি, ভালো কাজ করছি, লোকেরা ভালো বলছে, ওটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে আরেকটা কি ইম্পর্টেন্ট জানো, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন যখন লোকেরা আমার ভালো, আমাকে মনে করে ভালো কিছু বলবে, সেটা ইম্পর্টেন্ট। কারণ কি, সেই ভালো থাকাটা আমি বহুদিন থাকবো, ওটা ইটার্নাল, ওই ভালো হওয়া থাকাটা। তাই আমি আজ বেঁচে থাকাকালীন এমন কোনো কাজ করব না যাতে মৃত্যুর পর লোকেরা আমাকে খারাপ ভাবে মনে রাখে। সো এইটাই আমি মানি। আর কি বলবো, ওই একটা কথা আছে না, খুবই গানটা মনে পড়ে দাদা, এটা হর পল ইহা জি ভর জিও চলো जो একটা গান है। হয়ে যাক। এই রে বাবা। এক সেকেন্ড, এই গানটা আমি রেকর্ড করবো, একটু সোনাকে পাঠাও তো একটা। এটা বড় চাপের। 30 সেকেন্ডের মধ্যে তোর যে শত্রু আছে তাকে গালাগাল দিতে পারবি? এই, ও লাভলি। রেডি? গাইবো। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, तेरे बिना जिंदगी भी लेकिन तो नहीं। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ রিয়েলি হ্যাটস অফ। দাদা, তোমাকেও অনেক অনেক আমাদের দুজনের তরফ থেকে অনেক ধন্যবাদ। আর আরেকটা চাহিদা নিয়ে যাচ্ছি, যাতে নেক্সট বার আবার আসতে পারি এবং জমিয়ে আড্ডা মারতে পারি। মানে নেক্সট বার আমাদের, আজকে টেকনিক্যাল প্রবলেম যেহেতু আছে, নেক্সট দিন টেকনিক্যাল প্রবলেমটা ঠিক হয়ে যাবে আশা করছি। নেক্সট দিন ভালো কিছু হবে, অনেক খুশি, কারণ আজকে সত্যি কথা বলতে আমি 10% স্যাটিসফাইড অনলি। এবং সোনালির থেকেও আমার অনেক কিছু আরো জানার ছিল, যেগুলো আমি জানতে পারলাম না, কারণ বললাম না টেকনোলজি মেনে নিতেই হবে। যাই হোক, শেষ করতে হবে, শেষ করছি। আমরা আবার আসছি আগামী সপ্তাহের বৃহস্পতিবার, শালিনী আর সিমনের সাথে। অনেকের ধারণা কফি উইথ জেরিতে আসতে একটা বড় টাকা লাগে, না। জেরিদা যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষকে তার যেটুকু ক্ষমতা, সেটুকু ক্ষমতা অনুযায়ী দেবার চেষ্টা করবে। কারোর থেকে নেওয়ার জন্য আমি ইন্ডাস্ট্রিতে আসি, আমার এটাই কাজ। মানুষের ব্লেসিংস, মানুষের ভালোবাসা, এটাই আমার ভিডিও। আর এই যদি কফি উইথ জেরিতে আসতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ হয়ে গেছে? 1 মিনিটে নতুনদের জন্য কিছু বলতে হবে, তুই আগে বল। আমি সকলে নতুনদের জন্য এটাই বলবো যে পরিশ্রম করো। আমার মনে হয় যে আমার মনে হয় দুটোই। আমার মনে সাকসেসফুল হওয়ার জন্য তার বিকল্প কিছু থাকে না, কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট কোনো কিছু থাকে না। সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি পরিশ্রম করো, একদিন না একদিন সেটা তোমাকে কোনো না কোনো ভাবে অবশ্যই তোমাকে তোমার মানে জীবনে সেটা প্রতিফলন হবে। এবং একটা কথা যে হতে পারে তুমি কোনো একটা পার্টিকুলার ফিল্ডে নয়, মানে ভালো করতে পারছো না, যেমন আমি সেইভাবে হয়তো মডেল হিসেবে নাম করতে পারিনি, বাট অর্গানাইজার হিসেবে সকলে আমাকে চেনে। তো আমি অবশ্যই বলবো যে তোমার ট্যালেন্ট বেরোবেই, কোনো না কোনো দিক দিয়ে ট্যালেন্ট বেরোবেই। ট্যালেন্ট যদি তোমার থাকে, মডেল হিসেবে হোক, না হোক অ্যাঙ্কার হিসেবে হোক, সিঙ্গার হিসেবে হোক, ডান্সার হিসেবে হোক, বেরোবেই। এবং সেটা আমার আমার জীবনে আমি যতটা আমাকে চিনেছি, কোনো না কোনো দিক দিয়ে বেরিয়েছেই আমার জীবন দিয়ে, সেটা আমি আমি বলবো। তো পরিশ্রম করো, যেটাতে মনে হবে তোমাদের ন্যাক আছে, তোমরা শাইন করবে, তো তোমরা অবশ্যই শাইন করবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ রাখবে এবং চটিয়ে জীবনটাকে এনজয় করো। লাভ ইউ অ্যান্ড গড ব্লেস টু এভরিবডি অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন জেরিদা, থ্যাংক ইউ। লাস্ট একটা কথা বলছি, সেটা হলো সোনালীকে আমার একটা ছোট্ট আবদার, আজ থেকে সোনালী মজুমদার না হয়ে সোনালী মা হয়ে যাবে। দেখ তোর মধ্যে অনেক পরিবর্তন। লাভলি, দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে বৃহস্পতিবার। নমস্কার। শুভরাত্রি। নমস্কার।